ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে বিএসআরএম গণতন্ত্র এখনের 264তম পর্ব। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে অতিথি রয়েছেন স্টুডিওতে 4 জন। আমার সঙ্গে রয়েছেন একেবারে সর্ববামে রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। তার পাশে রয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আমার ডানে রয়েছেন অধ্যাপক ডক্টর মশ আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বডানে রয়েছেন ডক্টর সাদ্দাত হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে আলোচনার জন্য সংসদে বিএনপি রাজনীতির সমীকরণ কি, এটি নিয়ে আমরা কথা বলবো। তবে আপনারা জানেন যে গত 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী নামটি এখন সকলেই জানেন। সরকারিভাবেও ব্যাপক প্রচারণা চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি ছড়িয়ে পড়েছে এর প্রচারণা। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলেছে 4 দশকের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। এটি মূলত উড়িষ্যা উপকূলে এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে সরাসরি আঘাত হানবে, এমনটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে বাংলাদেশেরও উপকূলীয় 19টি জেলায় এটির আঘাত আসতে পারে, এমনটি জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এবং এর সঙ্গে বলা হচ্ছে ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যেই তা জেনেছেন। মাঠ পর্যায়ে প্রশাসনের যারা সংশ্লিষ্ট আছেন প্রত্যেকের ছুটি বাতিল করা হয়েছে, তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন। মাঠ পর্যায়ে সিপিপি, স্কাউট ভলান্টিয়ার, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট সহ সকল ভলান্টিয়ার প্রস্তুত রয়েছেন। উপকূলে লাল পতাকা ওড়ানো হয়েছে, মাইকিং চলছে, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছেনই এবং ব্যাপক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, মেডিকেল টিম তৈরি করা হয়েছে। ঝুঁকিতে থাকা উপকূলীয় 19 জেলাতেই আসলে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজ শূন্য করা হয়েছে, চট্টগ্রাম বন্দর জেটি সহ, অর্থাৎ সরকারের তরফ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে এই দুর্যোগে, এই দুর্বিপাকে ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি যেন সীমিত আকারে থাকে। আপনি জানেন যে আপনারা সবাই জানেন যে 29 এপ্রিলের সেই ঘূর্ণিঝড়ের ভয়াবহতার কথা আমরা এখনও ভুলিনি। তবে যেহেতু এটিকে বলা হচ্ছে 4 দশকের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড়, এটি নিয়ে সংশ্লিষ্ট প্রত্যেককে, নাগরিকদেরকে জানমালের হেফাজতের জন্য সতর্ক এবং সচেতন থাকবার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। একই আবেদন আমরাও জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই। আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে, সংসদে বিএনপি রাজনীতির সমীকরণ কি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বেশ কদিন পরে হঠাৎ করে রাজনীতির মাঠে আবারও আলোচনা বিভিন্নভাবে বিন্যস্ত হতে শুরু করেছে। আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে শুনে আসছিলাম, দেখছিলাম যে বিএনপি এবং ঐক্যফ্রন্টের গণফোরাম সহ ঐক্যফ্রন্টের মোট 8 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ইতিমধ্যে গণফোরামের 1 জন এবং ঐক্যফ্রন্টের 1 জন, 2 জন সংসদে গেছেন। এ নিয়ে অনেক কথা হয়েছে, আমরা আলোচনায় সেগুলোকে তুলে আনতে চেষ্টা করব। সর্বশেষ ছিল বিএনপির যে 6 জন নির্বাচিত হয়েছেন, এটি নিয়ে অনেক সম্ভাবনার কথা, আশঙ্কার কথা, প্রত্যাশার কথা এই অনুষ্ঠান থেকেও আমরা আলোচনা করেছি, আমাদের অতিথিরা বলেছেন। তবে সর্বশেষ খবর আপনারা সকলেই জানেন যে বিএনপির এখন পর্যন্ত মোট 5 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিয়েছেন, সংসদে যোগ দিয়েছেন। কেন হঠাৎ করে বিএনপির এই ইউটার্ন, এটি হবে আজকের আলোচনার মূল বিষয়বস্তু এবং এটি এখনকার রাজনীতিকে আগামী দিনে কোথায় নিয়ে যাবে সেটিও নিশ্চয়ই আমরা আমাদের অতিথিদের কাছ থেকে শুনব। কারণ এই ইউটার্নের কারণে বিএনপির শীর্ষ নেতারা অনেকে স্তম্ভিত, অনেকেই মিডিয়াকেও এড়িয়ে চলছেন এবং তৃণমূলের নেতা এবং কর্মীদের কথাও একইভাবে বলা চলে, কেউ কেউ হতাশ, কেউ কেউ ক্ষুব্ধ। এমনকি ঐক্যফ্রন্ট ও 20 দলের শরিকের সদস্য যারা আছেন তারাও নাকি জানতেন না এই সিদ্ধান্ত। বলা হচ্ছে এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন। ভেতরের ঘটনা কি আমাদের অতিথিদের কাছ থেকে শুনব। আমি প্রথমেই যেতে চাই আপনার কাছে। হঠাৎ করে যে কথাগুলো বলছিলাম যে কেন বিএনপির এই অবস্থান বদল, আপনার কি মনে হয়? আপনার ব্যাখ্যা কি সংসদে যোগদান করবার
পেছনে যে কতদিনের যাব না পক্ষ বিপক্ষ, এরপরে হঠাৎ করে যাওয়া একেবারে শেষ মুহূর্তে। ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আমি একটা স্পষ্টীকরণ দিয়ে আমার বক্তব্যটা শুরু করতে চাচ্ছি। স্পষ্টীকরণ দিচ্ছি এই কারণে যে গত রাত্রে আমি একটা চ্যানেলে এই বিষয়টার উপরেই বিশদ আলাপ করেছি। তো এখন সেখানে আমি যুক্তিতর্ক যা যা বক্তব্য এটা তুলে ধরেছি। আমার ধারণা যে আজকেও আমার বক্তব্য হয়তো একই রকমই হবে, কারণ আমি তো প্রত্যেক দিন বক্তব্য চেঞ্জ করতে পারবো না। যে কালকে একটা বলছি নূতনত্বের জন্য যে কালকে বলছি 3-2-5, আজকে আবার 3-2-5 হলে মানুষ কি মনে করে একটু 6 বলে দিলাম, সেটা সম্ভব না। সুতরাং কোনো কোনো জায়গাতে পুনরাবৃত্তি ঘটবে এবং এটাতে হয়তো কেউ একটু আমি জানি না এটাতে তার কাছে মনে হয় বোরিং মনে হতে পারে, কিন্তু বক্তব্যগুলি অনেক জায়গাতে মিল থাকবে। আমি বলছি এভাবে যে আসলে যখন ইলেকশনটা হলো তার দিন 10 পরে আমরা যখন টেলিভিশনে এখানেও এসেছি, আমাদেরকে অনেকে তো এই প্রশ্ন করেছেন এবং আমরা বলছি যে দেখা যাক কি হয়। কিন্তু বিএনপির থেকে মানুষের বড় একটাই হলো মানুষ আবেগ, মানুষের শক্তি, যে মানুষেরই একটা আবেগ আছে, অন্যান্য এত আবেগটা প্রকাশিত হয় না। আবার আবেগটা এর অসুবিধাও হয় যে আবেগের কারণে মানুষ অনেক সময় রেশনাল ডিসিশন নিতে পারে না, যৌক্তিক সিদ্ধান্তে যেতে পারে না। আমার মনে হয়েছে যে আমরা যখন বলছিলাম যে মাত্র 10 দিন গেছে, রেজাল্টটাই আমরা ভালো করে বুঝে উঠতে পারছি না, তখন কিন্তু বিএনপি থেকে এবং ঐক্যফ্রন্ট থেকে ডক্টর কামাল হোসেনও তারা হুট করে তারা অ্যানাউন্স করে দিলেন যে আমরা পার্লামেন্টে আমরা এই ইলেকশন মানি না এবং পার্লামেন্টে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা হুটহাট করে এই ডিসিশনটা দিয়ে দিছে। পলিটিক্সে বা যে কোনো একটু জটিল বিষয় হলে এত হুটহাট করে সিদ্ধান্ত দেওয়াটাকে আমি বুদ্ধিমানের কাজ মনে করি না, কারণ সিচুয়েশান ইমার্জ করে, নতুন নতুন ফ্যাক্টর আসে, নতুন নতুন প্রবলেম হয়, তখন আপনার অনেক কিছু করতে হয়। সেই জন্য বক্তব্য রাখার সময় রাজনীতিবিদদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বাক্য গঠন, শব্দ চয়ন, এটাতে খুব সতর্ক থাকার দরকার। তখন যদি ওনারা বলতেন যে নির্বাচন গেছে, আমরা তো নির্বাচনের রেজাল্টটাই আমাদেরকে হতবিহ্বল করেছে বা স্তম্ভিত করেছে, আমরা একটু সময় নিয়ে বুঝতে চেষ্টা করছি। আসলে তাই করতে হয় যে 8 জন পার্লামেন্টে হয়েছে, এখন এদের কি হবে, কারণ এদের উপর তো আস্তে আস্তে প্রচণ্ড প্রেশার বিল্ড আপ হইতেছে। শেষ পর্যায়ে এসে আমি দুটো কারণ দেখছি যে শেষ পর্যায়ে এসে ফর এক্সটার্নাল প্রেশার, যেটা অনেকে এরা কেউ বলেছেন, অথবা ইন্টারনাল প্রেশার। এক্সটার্নাল প্রেশার তো আপনারা বুঝেন যে বিভিন্ন জায়গা থেকে আসে। ইন্টারনাল প্রেশার হলো আসলে এমপি হওয়াটা সাধারণ পলিটিশিয়ানদের জন্য জীবনের সবচেয়ে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সবচেয়ে বড় প্রাপ্তি। মন্ত্রী কিন্তু আর এমপিরা টেকনিক্যালি সমান লেভেলে, কেউ প্রধানমন্ত্রী পছন্দ করেন তিনি মন্ত্রী হন, কিন্তু এমপিরা জনগণের ভোটে যখন হয় তাদের জীবনের একটা স্বপ্ন থাকে, আমরা জনপ্রতিনিধি হব, পার্লামেন্টে বসবো। আমি কালকে বলেছি যে আমাদের নেতা, আমরা তো এফসু করতাম, কাজী জাফর, তার সাথে আমার ওই কুমিল্লাতে আমি যখন বার্ডের ডিজে ছিলাম, তো কুমিল্লা এয়ারপোর্ট থেকে তাকে উনি হেলিকপ্টার নামলেন, আমরা ট্রেন গাড়িতে করে করে যাচ্ছি, তো তার সামনে বড় মোটরকেডে যে লোকজন থাকে, বাইক করা করা, তো উনি আমাকে আগে যেভাবে কথা বলতেন ওভাবে বলছে দেখ এই সামনে যে মোটর সাইকেলে করে এগুলি যাচ্ছে, এগুলি আমার ওয়ার্কার মনে করস, এগুলি দিয়ে আমি চলি, এগুলি হচ্ছে ভাড়াটিয়াই, এগুলি ডেকোরেটরের দোকানে পাওয়া যায়, তুইও যদি কোনো সময় নিতে চাস ডেকোরেটরের দোকানে গেলে ওরা এগুলি জোগাড় করে দেবে। তারপরে উনি যেটা বললেন সেটা মোর ইম্পর্ট্যান্ট। উনি পথে পথে বললেন খুব ইমোশনাল হয়ে যে এই যে 14 গ্রামের লোক, এগুলি আমাকে পরে এই কলার টিয়ে বানায়, দিয়েছে, তোরণ বানাইছে, ওই বানাইছে,
এইদেরকে অকথ্য ভাষায় উনি বিশেষণ ইত্যাদি প্রয়োগ করে বলেন যে এদের কারণে আজকে আমার এই অবস্থা, ছিলাম তোদের নেতা কাজী জাফর, হইসি কেজি জাফর চিনি চোর। কেন এরা আমারে ভোট দেয়? মানে উনার হচ্ছে যদি আমাকে আমি যখন ইন্ডিপেন্ডেন্টলি বা অন্য পার্টিতে কন্টেস্ট করছি আমাকে যদি এমপি বানাইতো তাহলে হয়তো আজকে আমার এই পতন অথবা আমার এই বিকৃতি এগুলি তোরা দেখতি না। পার্লামেন্টে যাওয়া যাদের উদগ্র বাসনা থাকে তারা কিন্তু এই ব্যাপারে অনেক কিছু করে। আমি উনাকেও দেখছি, ইভেন মেনন ভাইকেও দেখেছি। শুধু রণ ভাই, তারপরে কমিউনিস্ট পার্টির এরা, এই সেলিম বলেন, মঞ্জুল হাসান বলেন, এরা এই লাইনে চিন্তা করে না এবং এদের সেই জন্য কমরেড খালেদুজ্জামান এরা এই লাইনে চিন্তা করে না। এদের ঠিক আছে একটা আদর্শিক আছে। তো এখন বিএনপিতে যারা আপনার এমপি হয়েছে তাদের উপর প্রচণ্ড তাদের মধ্যে নিজের চাপ এবং বাইরের চাপ ছিল। এবং ঐক্যফ্রন্টের কথা শুনেছেন সেদিন, একটা লোক বলছে যে ও আমাকে, আমার যতদূর মনে হয় নওফেল, ও বলেছে আমাকে লন্ডনেও বলছে যে যেমনি হোক আমি এমপি হব। বলছে তুমি কেমনে এমপি হবে, তুমি জাতীয় পার্টির বলছে দেখবি ওখানে গিয়ে কেমনে কেমনে কি হয়। এবং সে এমপি হয়েছে, সুতরাং এমপি সে বসবে না পার্লামেন্টে এটা চিন্তা করতে পারে না। এবং যখন এরকম প্রচণ্ড প্রেশার হয়েছে তখন আমি যেটা বলছি পায়ের আওয়াজ পাওয়া যায়। আপনারা এই সৈয়দ শামসুল হকের এই নাটকে একটা ছিল, আবদুল্লাহ মামুনের ডায়ালগ ছিল যে যখন দেখলাম যে মাইয়াটারে ধরে নিয়ে যাইতেছে পাকিস্তান নিয়ে, তখন বুঝলাম যে বাবা হয়ে তো আমি এটা সহ্য করতে পারি না। কাজী ডেকে আল্লাহর হাতে করে সোবর্দ করে দিলাম, হালাল করে দিলাম, বিয়ে করায় হালাল। এরাও এখন যখন দেখছে যে এদেরকে আর থামাইতে পারবে না, এরা জয়েন করবেই, তখন ওই সিদ্ধান্তটা দিয়ে হালাল করে দিল। এবং তাতে বড় একটা লাভ হলো, আপনি 30 তারিখের পেপার খোলেন, প্রত্যেকটা পেপারের প্রথম শব্দটা কি দেখেন, যার মানে অস্তিত্ব প্রকাশের প্রয়োজন ছিল, যার ক্ষমতা প্রকাশের প্রয়োজন ছিল, তার নাম কিন্তু প্রত্যেক পেপারে এসে গেছে। তাইলে এক ঢিলে দুই পাখি হলো, এদের এটাও হালাল করে দিল, আমি আমার অস্তিত্ব করলাম। তো এই কারণে এরা কিন্তু সেই অস্তিত্ব প্রকাশে অনেক সময় নিয়ে নিল কিনা না, সময় বলেছি যে ওই যে প্রথমে হুটহাট করে ফেলছে, পরের দিকে তো বাধ্য হয়েছে যে যখন দেখছে যে ওই যে পাকিস্তানি আর্মি নিয়ে যেতে হালাল করে দিল আর কি, যে মানে ঠিক আছে উপায় নাই, ওরা জয়েন করেই ফেলতো। জি, পরের ধাপে আরো বিস্তারিত আলোচনা করব। আপনি কিভাবে দেখেন এই যে গেল, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম আমি, এটি আপনার কাছেও জানতে চাই, দুজনের আর বাকি দুজনের কাছেও শুনতে চাই যে আসলে এই সিদ্ধান্তটিকে কিভাবে দেখেন, মানে রাজনীতির প্রেক্ষাপটে। ধন্যবাদ আপনাকে। সাদ ভাই তো বিস্তারিত বললেন। জি, আমার মনে হয় যে আমাদের সবার যে বক্তব্য প্রায় কাছাকাছি জায়গায় উনি বললেন। আসলে দেখেন, আপনি নির্বাচনের পরে থেকে ওনার এই শেষ যে 4 জন যোগদান করেছে সংসদে বিএনপির প্রার্থী মনোনীত, যারা মনোনীত ছিলেন বিএনপির পক্ষ থেকে, পরে নির্বাচিত হয়েছেন, এই তাদের যোগদানের আগ পর্যন্ত যত আলোচনা হয়েছে, টেলিভিশনে টক শো হয়েছে, বিভিন্ন জায়গায় আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেখানে যারা মোটামুটিভাবে কোনো দলের সঙ্গে বিলং করেন না, নাগরিক সমাজের প্রতিনিধি বা বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, তারাও বলেছেন, আমি শুনেছি বিভিন্ন জায়গায়, যে বিএনপির জন্য ভালো হবে যদি তারা যোগদান করে, যত কম সংখ্যক তাদের সদস্যই হোক না কেন, তারা যদি সংসদের ভেতরে যান, তারা যে কথাগুলো বাইরে বলছেন সেই কথাগুলো বাইরে বলাটা অব্যাহত রাখতে পারবেন, সেটা কখনো বন্ধ হবে না ভেতরে যাচ্ছেন বলে, কিন্তু ভেতরেও তারা বলতে পারবেন। এবং ভেতরে তারা একজন দুজনও যদি সেই কথাগুলো বলেন যে তাদের যে দাবি দেওয়া আছে, তারা যে কারণে আজকে অসুবিধার সম্মুখীন হয়েছে, এমনকি নির্বাচন নিয়ে যে প্রশ্নগুলো তারা করছে, সেই বিষয়গুলো তারা কিন্তু ভিতরে বলতে পারবে, ভিতরে বলতে তো কোনো বাধা থাকবে না, আর এটার জন্য বাইরে বলতে কোনো বাধা থাকবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখেন যে বহু গড়িমসি করে শেষ পর্যন্ত তরুণরা যোগদান করলেন। যোগদান যে 4 জন যোগদানের ঠিক আগ মুহূর্তে যে কথাগুলো মির্জা ফখরুল বললেন, আর যোগদানের পরে আবার যে কথা বললেন যে একটা কৌশলের কারণে তিনি নিজে যোগদান করছেন না, কিন্তু তার দলের অ্যাক্টিং চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান তিনি
নির্দেশ দিয়েছেন বা তিনি বলেছেন, সেই কারণে তার অনুমোদন ক্রমে তারা যোগদান করছে। তো দলীয় তারা- সিদ্ধান্তের কথা তিনি বলছেন। বলছেন। তো উনি কি দলীয় সিদ্ধান্তের বাইরে? আমি তিনি তো সেটাই বলার চেষ্টা করছি। তো এখন মনে করেন যে 6জন তারা নির্বাচিত হয়েছেন, একজন আগে যোগদান করলেন, পরে তাকে 4জন বহিষ্কারও করা হলো। তারা বহিষ্কার করা হলো, পরে 4জন যোগদান করার পরে বলা হলো যে না, এটা দলীয় ভারপ্রাপ্ত প্রধানের অনুমোদন আছে, যেটা আসাদ ভাই বললেন। অতএব এইটা ঠিক যে ওনারা এই 4জন যোগদান করবেনই, এটা বোঝা যাচ্ছিল। জি। এবং সেটা কিন্তু মানে আপনার বিভিন্ন টক শোতে বলা হচ্ছিল যে এটা 30শে এপ্রিলের আগে ওনারা যোগদান করবেন, অনেকেই বলছিল এটা। মানে এটিকে হালাল করে দেওয়া হলো। তো সেই জায়গায় এই কথাটা বলে হয়তো জি। দলীয় একটা ইয়ে করলো। কিন্তু এখন যে এই যে আপনার দলের মহাসচিব যোগদান করলেন না, এবং তিনি বললেন যে কৌশল থাকতে পারে, স্ট্র্যাটেজি থাকবে, কোনো সব দলেরই স্ট্র্যাটেজি থাকবে, সব প্রার্থীর সদস্যদেরও একটা কৌশল থাকবে, কিন্তু এই কৌশলটা একেবারে এইভাবে বলতে হচ্ছে, তার মানে বোঝেন যে আসলে কেউ এটা বিশ্বাস করছে না। সেই জন্য কিন্তু ওনাকে এখন বলতে হচ্ছে কৌশল আপনি করেন, কিন্তু কৌশল তো আর বলেন না, আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। আমরা বাইরে থেকে মনে করি যে এটা দলীয় কৌশল হবে, কিন্তু এখানে তাকে একদম স্পষ্টভাবে সাংবাদিকদেরকে বলতে হচ্ছে যে এটা কৌশল আমি যোগদান করছি না, তারা যোগদান করছে। তাহলে বোঝা যায় যেটা কৌশল যদিও বলছেন, এটা আসলে কূটকৌশল। তো রাজনীতিতে এই ধরনের অস্বচ্ছতা, রাজনীতিতে এই ধরনের অস্পষ্টতা আসলে কিন্তু দলকে খুব ইতিবাচক দিকে নিয়ে যায় না। আমরা বিএনপির রাজনীতির সাথে হয়তো দ্বিমত পোষণ করি, বিএনপির রাজনীতিকে আমরা আপনার ঠিক ভিন্নভাবেই দেখি, আমাদের মতপার্থক্য আছে বিএনপির রাজনীতির সাথে, কিন্তু এটুকু বুঝতে পারি যে গণতন্ত্রের স্বার্থে বিএনপির আমাদের রাজনীতিতে থাকার প্রয়োজন আছে, গণতন্ত্রের স্বার্থে তাদের জাতীয় সংসদে যাওয়া প্রয়োজন আছে, এবং তারা যে কৌশলই করুক না কেন তাদের দলের স্বার্থে, তাদের দলের অস্তিত্ব রক্ষার্থে সেই কৌশল তারা করতে পারে, সেই স্বাধীনতা তাদের আছে। কিন্তু এমন কৌশল যদি করে যেটা গণতন্ত্রকে আসলে ক্ষতিগ্রস্ত করে, যেটা রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে, সেটা তো আমরা সাধারণ নাগরিক হিসেবে দেখতে চাই না। আমরা মনে করি যে বিএনপির যে 7জন 8জন যে কয়জনই হয়েছেন, আপনাদের ঐক্যফ্রন্টের নেতৃত্বে যারা সদস্য হয়েছেন, তারা সবাই সংসদে যাবেন, সংসদে তারা কথা বলবেন, এবং এতে করে গণতন্ত্র এক ধাপ এগিয়ে যাবে। তো সেই জায়গাটায় বোধহয় একটা বড় ধরনের ব্যত্যয় এবার আমরা দেখতে পাচ্ছি। জি, আপনি আপনার মূল্যায়ন শুনতে চাই যে কৌশলের কথা এলো, যে এটিতে স্পষ্টই তিনি বললেন, এবং কৌশল হিসেবে তিনি যেটি ব্যাখ্যা করেছেন যে আমি বাইরে থাকব, বাইরে থেকে আন্দোলনটিকে যেভাবে আমরা চালাতে চাই সেটি চালাবো, এবং সংসদে তারা কথা বলবেন। আপনি কি মনে করেন এটি সঠিক সিদ্ধান্ত হয়েছে? কারণ ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত, তিনি সংসদে দাঁড়িয়ে কথা বললে যে মাইলেজ পাবেন, যে প্রচারণা পাবেন দলের জন্য, সেটি কতটা ইতিবাচক হবে এটি আপনারা নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। এবং যে কৌশলের কথা এলো, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, এখন তিনি কি কোনো চাপের কাছে নথি স্বীকার করেছেন? যে কথাটি এসছে যে জনগণের চাপ, এলাকার, তো এলাকার জনগণের চাপ ওই 5 জনের উপরে আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে নেই, নাকি তিনি দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করেছেন? মানে এখানে কি বিষয়টা কি আসলে? কৌশল শব্দটা, কৌশল কথা হচ্ছে রাজনীতিটা খেলা, তাই না? জি। ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদি সব কিছুর মতো খেলাধুলার মধ্যে কিন্তু কৌশল থাকে, থাকে না? জি। যেমন ফুটবল খেলা হচ্ছে এখন, মনে করুন কালকে রাত্রে তো আমরা দেখলাম বার্সেলোনা আর নিজের খেলাটা হলো, লিভারপুলের খেলাটা হলো, লিভারপুলই তো বোধহয় কালকে রাত্রে ছিল নাকি, হ্যাঁ যাই হোক বাদ, তো তারা একটা কৌশল করে খেলে না? জি। কিন্তু সেই কৌশলটা প্রতিপক্ষ যাতে না জানতে পারে সেই জন্য অনুশীলন ইত্যাদি করা, প্র্যাকটিস করার সময় নিজেদের মধ্যে খুব সতর্কভাবে করে। তা আমার মনে হয় এই ধরনের বোধহয় খুব সতর্কতামূলক একটা কিছু কৌশল একটা অবলম্বন করেছে বিএনপি, যার জন্যে সবাইকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে, এক ধরনের ধাঁধার মধ্যে রেখে তারপরে এগোচ্ছে। তো এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি কৌশল করুন আর যাই করুন, কার জন্য করতেছেন? আপনার যে সমস্ত কর্মী, যে সমস্ত সমর্থক
সব রয়েছে তারা তো সবাই আপনার মতো এত বেশি বিচক্ষণ বা খুব একটা মেধাবী, খুব একটা শিক্ষিত এটা মনে করার কোনো কারণ নেই। তাদের বেশিরভাগই তারা সাধারণত আবেগের বশবর্তী হয়ে দলের সঙ্গে থাকে এবং তারা কোনো রকমের খুব সূক্ষ্ম কৌশল ইত্যাদি ইত্যাদির মধ্যে তাদের না, এমন কিছু কৌশল প্রয়োগ করা উচিত না যাতে তারা বিভ্রান্ত হয়ে যাবে, তারা হা করে তাকিয়ে থাকবে, ব্যাপারটা কি হলো কিছুই বুঝলাম না। এটা হলে পরে এক ধরনের সাংগঠনিক এক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি। তো যাই হোক, ওনারা কী করেছেন জানি না, কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে এমন, এখন তো লোকে তুলনা করতে শুরু করেছে জাতীয় পার্টির সঙ্গে, জাতীয় পার্টি এবং বিশেষ করে জাতীয় পার্টির যিনি নেতা তার সঙ্গে। কারণ আমরা দেখেছি তিনি যখন প্রথম ক্ষমতায়, সাদা তোমার মনে আছে বোধহয়, তিনি যখন প্রথম ক্ষমতায় আসলেন 82 সালে, হ্যাঁ, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সকালে একটা আদেশ দিলেন, দেখা গেল বিকালবেলা এটা চেঞ্জ হয়ে গেছে। এরকম ঘন ঘন যখন চেঞ্জ হচ্ছিল তখন তিনি ছিলেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, সিএমএলএ। তখন একটা যোগ খাড়া হয়ে গেল, কি সিএমএলএ মানে হচ্ছে গিয়ে ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট, আমি সর্বশেষ যে ঘোষণা দিয়েছিলাম সেটা সিদ্ধান্ত দিয়েছিলাম ক্যান্সেল করো। তো সেই থেকে তার সঙ্গে এটা সমার্থক হয়ে দাঁড়িয়েছে, রাজনীতিতে এটি বেশ বহুল আলোচিত। আমি মনে করি এই যে নীতি বা এই ধরনের উদাহরণ অনুসরণ করার কোনো কারণ নাই বিএনপির। বিএনপি এমন একটি দল আমার মূল্যায়নে আর কি, যার যথেষ্ট সমর্থন এবং শক্তি রয়েছে মাঠে ময়দানে, কেমন খুবই শক্তিশালী মাঠের মধ্যে, এটা ঠিক। আমি এখানে তুলনা করবো না কি বেশি শক্তিশালী আওয়ামী লীগ না বিএনপিতে, কিন্তু উভয়ের শক্তিশালী এবং তার জন্যে কোনো কৌশল টৌশল নয়, তাদের লক্ষ্য থাকা উচিত ওই শক্তিটাকেই ধরে রাখা এবং ওই শক্তিটাতে যাতে কোনো রকমের ফাটল না দেখা দেয় তার জন্য সর্বাত্মকভাবে সবসময় সচেষ্ট থাকা উচিত। দুঃখের বিষয় এখন আমরা দেখতে পাচ্ছি এটা মানে এমন একটা কনফিউজিং অবস্থা। জাহিদুর রহমান বোধ না, ওই যে জাহিদুর রহমান জাহিদ ঠাকুরগাঁ 3-এর ইনি শপথ নিলেন, তিনি একক সিদ্ধান্তে নিজের সিদ্ধান্তে তিনি গিয়ে শপথ নিলেন এবং যেহেতু এটা তখন সেই মুহূর্তে অর্থাৎ 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে সেই মুহূর্তে যেহেতু এটা দলীয় সিদ্ধান্তের পরিপন্থী ছিল, সেই জন্য অতি দ্রুত তড়িৎ গতিতে তাকে বহিষ্কার, শুধু বহিষ্কার নয়, তোমাকে প্রাথমিক সদস্য অর্থাৎ তোমার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই, গেট আউট অ্যান্ড গেট লস্ট, এই অবস্থা করে দেওয়া হলো। কেমন তখন তো কি বললো, তাতে কি মেসেজটা কি গেল, ওই যে আমি আবার ফিরে যাচ্ছি সেই অগণিত সমর্থক এবং কর্মীদের, তাদের মধ্যে মেসেজ গেল এটাই আর কি, যে না এই সংসদে আর যাই হোক বিএনপি যাবে না। আচ্ছা, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দেখা গেল ওর সর্বনাশ। শুধু উনি তো একক একটি ব্যক্তি ছিলেন, এখন বাকিদেরও বলা হচ্ছে না যাও, ইয়ে করো, এবং এই যে যাবে না গেলে পরে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে, গণদুশ্মন ইত্যাদি বলা হবে। হ্যাঁ, এবং বেশ সিনিয়র নেতারা এই সমস্ত যারা স্থায়ী কমিটির সদস্য এরাও এরকম বলেছেন। কিন্তু তারপরে দেখা গেল যে না 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 যেতে হবে। কি কৌশল, এই কৌশলটা সত্যি আমার মাথায় অন্তত আসছে না, অন্যান্যরা কি বুঝবে না। তা আমি একটা কথা বলবো, কৌশলটা ব্যাখ্যার অপেক্ষা রাখে। এখন বিএনপির উচিত হবে, তাদের সাংগঠনিক স্বার্থেই উচিত হবে যে কি কৌশল, কেন এরকম করা হয়েছে সেটার একটা বিস্তারিত ব্যাখ্যা একটা প্রেস কনফারেন্স হোক বা যাই হোক এটার মাধ্যমে দেওয়া উচিত। আমরা কৌশলে গেছি এই বলে চুপচাপ বসে থাকলে হবে না, কারণ প্রত্যেকটা নেতাকর্মীর যারা মাঠে ময়দানে যারা রয়েছে তাদের নিশ্চয়ই একটা দাবি আছে, তাদের একটা অবস্থান আছে, তারা নিশ্চয়ই এটা প্রত্যাশা করে যে আপনারা কী জন্যে কী করেছেন আমাদের একটু বোঝান, এবং সেটা বোঝাতে হলে পরে সেটা পাবলিকলি করতে হবে। তাতে করে বিএনপির যে এখন একটা অত্যন্ত নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে দলটির মধ্যে, এটার কিছুটা অন্তত একটা রিপেয়ারিং নাকি একটা মেরামতি কাজ একটা শুরু হতে পারে আর কি বলে আমি মনে করি। জি মহসিন ভাই, আপনার মূল্যায়ন শুনতে চাই। ধন্যবাদ। আমি রাজনৈতিক ভাবে এত কথাবার্তা বলতে পারবো না, আমি একদম সাধারণ প্রশ্ন জুড়ে দিই, মানে এই পরিস্থিতির যে আউটকাম, যে ফলাফল, এতে কি শাসক দল মানে বাংলাদেশ আওয়ামী লীগ বেশ স্বস্তিতে আছে? না, ওইটা আমি বলতেছি, আমি একদম সাধারণ নাগরিক হিসাবে আমি কিভাবে দেখেছি, কি অনুভব করেছি, কি বলেছি,
আমার যতটুকু খেয়াল আছে ইলেকশনের 2 দিন পরে ঠিক এই সিটে বসেই আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপি এবং ঐক্য জোটের যারা জয়লাভ করেছে তাদের করণীয় কি। তা আমি বলেছিলাম যে সবচেয়ে বেশি সার্থক হবে তারা যদি পার্লামেন্টে যে প্রতিটি ক্ষেত্রে তাদের দাবি উত্থাপন করে, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। এমনকি একজন হলেও তার যাওয়ার উচিত ছিল, কারণ দ্যাট ইজ অনলি দ্য প্লেস ইউ আর গেটিং এ মাইক্রোফোন ফর দ্য হোল নেশন, ফর দ্য হোল ওয়ার্ল্ড। হোল ওয়ার্ল্ড। Right. এই এত বড় সুযোগ, এবং আমি ওখানে একটা তুলনাও করেছিলাম যে বিএনপির জয়েন্ট সেক্রেটারি সাহেব প্রতিদিন যে প্রেস রিলিজ দেয় ওটির আর প্রয়োজন হবে না, এবং এটি একটা হাস্যকর পরিস্থিতিতে চলে গেছে, এবং এটা যাওয়া একান্ত প্রয়োজন। এখন সেটি বুঝতে তাদের দেরি হয়েছে। আর আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো যে আমাদের মতন সাধারণ মানুষ ইলেকশনের 2 দিনের ভিতরে যে জিনিসটি বুঝতে পারলো, এটা ওনাদের বুঝতে প্রায় 3 মাস লাগলো। তো আমার ওই সময়ের একটা গল্প আমার মনে পড়ে। পাকিস্তানি আমলে এক সময় ওই পাটের গুদাম খালি করে পাটের গুদামে আগুন লাগানো হতো। এর মধ্যে এটা একটা রম্য রচনা ছিল। সরকার নির্দেশ দিয়ে দিল পাটের গুদামের আগুন নেভাতে হলে ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য পাটের গুদামের আগুন নিভাতে হলে অনুমতি নিয়ে আগুন নিভাতে হবে। তো এখন বড় সাহেব চলে গেছেন বিলাত থেকে এসে 15 দিন পরে লিখেছেন আগুন নিভানোর অনুমতি দেওয়া গেল। তো এইখানের ঘটনা কিন্তু এই অবস্থা হয়ে গেছে। আগুন নিভানোর নির্দেশনা কিন্তু অন দ্য স্পট নির্দেশনা না, আগুন তো নিভাতে হয় নির্দেশনা ছাড়া। এরা এমপি হয়েছে, তাহলে তো প্রথমেই তাদের কাছে মুচা লেখা না হওয়া উচিত ছিল। যদি ইলেকশনে যেত কিন্তু পার্লামেন্টে যেতে পারবা না, তাহলে সেই লোকটি কেন অর্থ ব্যয় করবে, কেন সে জনগণের পাশে যাবে? এই জিনিসগুলি কিন্তু পর্যালোচনা ছাড়াই একটা অন্যভাবে চিন্তা করা হয়েছে। হ্যাঁ, ইলেকশনেতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার কারণে তাদের সদস্য সংখ্যা অনেক কম এসছে, কিন্তু তারপরেও তো প্রতি ধাপে কতগুলি চিন্তা করা উচিত। আমি এই ইলেকশনটাকে, এই যে তাদের যাওয়াটাকে আমরা বলছি যে বিভিন্ন জায়গার চাপ এসেছে, সবচেয়ে বেশি চাপ ছিল নিজের ভিতর থেকে। কারণ এখানে এই পার্লামেন্টারি মেম্বার সিলেকশন করার সময় তাদের নৈতিকতা, চারিত্রিক শক্তি এগুলি কিন্তু বিবেচনায় আনা হয় নাই। মূলত ইলেকশনে জেতা এবং আর্থিক সচ্ছলতা কতখানি আছে, ব্যয় করার ক্ষমতা কতখানি আছে, এটিকেই কিন্তু বিবেচনায় নেওয়া হয়েছে। তার ফলশ্রুতি এটা হয়েছে। আমি এখন শেষ করব একটি কথা বলে, সেটি হচ্ছে যে আমরা এই যে কৌশলের কথা বলি, প্রায়ই আমরা যদি হাট বাজারে যাই মজার জিনিস দেখতে পাবো। মৃত প্রায় গরু ছাগলকে কৌশলবশত জব করা হয়, অর্থাৎ মারা যাওয়ার আগেই জব করে বিক্রি করা যায়। মারা যাওয়ার পরে তার জব করা যাবে না, বিক্রিও করা যাবে না, তাহলে ইটস এ টোটাল লস। তাহলে যে মুহূর্তে মারা যাচ্ছে তার আগেই জব করে ফেলানো হয়। তা আমার মনে হলো যে হাতছাড়া হওয়ার আগেই এনাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হলো, যেটা 3 মাস সময় লেগেছে চিন্তা করতে। এখন একজন সাধারণ নাগরিক হিসাবে এবার আমার প্রশ্ন, 6 জন এমপি যাবে কি যাবে না? যে দলের সিদ্ধান্ত নিতে 3 মাস সময় লাগে, 4 মাস সময় লাগে, সে দেশ কিভাবে চালাবে আমি তো বুঝে উঠতে পারি না। কিভাবে তার পক্ষে সম্ভব এই দেশ পরিচালনা করার? 6 জন মানুষকে নিয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছে, তাহলে সমগ্র দেশ নিয়ে সে কিভাবে কাজ করবে? আমার কাছে এটি একেবারেই একটা অচিন্তনীয় ঘটনা বলে মনে হয়। যদি তাদেরকে বের করে দিতে পারতো আমি বুঝতাম যে দে হ্যাভ দ্য রাইট, দে হ্যাভ দ্য স্ট্রেংথ টু টেক দ্য ডিসিশন। এইখানে দেখছি কমপ্লিটলি ডিফারেন্ট। ভাইরা যে সব কথা বললো, প্রথম জনের কথা, শুধু বিএনপির কথা বললে হবে না। আমরা যাকে প্রচন্ড রকম শ্রদ্ধা করি সেই মানুষটি, আমি ব্যক্তিগতভাবে তাকে অসম্ভব শ্রদ্ধা করি, ওনারাও তার দলের মানুষকে, ঐক্য জোটের মানুষকে বের করে দিল, কিন্তু কয়েকদিন পরে কাউন্সিলে দেখা গেল কামাল সাহেবের পাশেই সে বসে আছে। আমি এখন এ বিট কনফিউজড অ্যাবাউট দ্য পলিটিশিয়ানস অফ দিস কান্ট্রি। হ্যাঁ, আওয়ামী লীগ তো একটু স্বস্তির নিঃশ্বাস পেল যে সব দলই পার্লামেন্টে এসছে, এবং আমি আশ্চর্য হব না যে বিএনপির এদের কথা আরো বিশেষভাবে বলার সুযোগ করে দিবে, এবং কথা বলার সুযোগে তারা অনেক কথা বলবে এবং সেগুলির উত্তরও আওয়ামী লীগ থেকে দেওয়া হবে। অর্থাৎ বিএনপিকে বোঝানো হবে যে তোমরা আসলে পারে আরো কথা বলতে পারতা, আরো অনেক কিছু প্রাপ্তি তোমাদের ছিল। আর এর বাইরে যে খারাপ কথাটি আমি প্রায় বলি, যে আমার এই এতদিনের অভিজ্ঞতা আমি দেখেছি
পার্লামেন্টের এমপি সাহেবরা অল আর ইউনাইটেড ওয়ান্স দে গেট ইনটু ইট। যেমন গাড়ি ফ্রি, ট্যাক্স ফ্রি নেওয়ার ব্যাপারে কেউ দ্বিমত করে না, একজন দুজন এটা একেবারে অকল্পনীয় বাইরে। বেতন বাড়ানো, সুযোগ সুবিধা এবং সরকার থেকে তার এলাকায় থোক বরাদ্দ ব্যবহার করার, এখানে কিন্তু অল অফ দেম আর ইউনাইটেড। এবং আমি যেহেতু পার্লামেন্ট নিয়ে কাজ করতে যেয়ে এই তথ্যগুলি বড় অদ্ভুত পেয়েছি, এইখানে তারা কিন্তু ইউনাইটেড, অল আর ইউনাইটেড। যেমন বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার সময় জামাত থেকে আরম্ভ করে সবাই বাংলাদেশকে সাপোর্ট করে। আমি একটু মানে এই যে পার্লামেন্ট নিয়ে কথা হচ্ছে, তো একটা সম্পূরক প্রশ্নের মতো একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যেটা সাদাত যেটা গোড়াতেই যেটা বলেছেন, যে 30 তারিখে 30শে ডিসেম্বর তারিখে নির্বাচন হওয়ার 2 দিনের মাথায় বোধহয় ঘোষণা দেওয়া হলো যে আমরা যাব না, এই যে ওর ভাষায় যেটা হুটহাট সিদ্ধান্ত। আসলে কিন্তু বিষ বৃক্ষটা রূপিত হয়েছে ওইখানে। এটা তো কেউ তো সমস্ত জাতি তো আর জানতে চাচ্ছিল না আপনারা যাবেন না, এটা তো মানে কোনো দাবিও উঠে নাই, যাই না এরকম কিছু দাবি উঠে নাই। তাহলে কেন ওই সময় এরকম এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া? বরং যেটা করা উচিত ছিল আমার মতে, যা ঘটে গেছে, অর্থাৎ এটা যে ফেরানো যাবে না, এটা তো গত 5 বছরের রেকর্ড। 2014 সালের যে নির্বাচন হয়েছিল সেখান থেকে তো বোঝা গেছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন চলে গেছে, 154 জন। অত সেটা যখন ঠেকানো যায় নাই, একটা দুর্দণ্ড প্রতাপে আওয়ামী লীগ 5 বছর রাজত্ব করেছে, তো এবারও পারা যাবে না, এটাই যখন অবস্থা ছিল, তাহলে যেটা করা উচিত ছিল আর একটু সময় নিয়ে এই সরকারের সঙ্গেই বা আওয়ামী লীগের সঙ্গে একটু দর কষাকষি ইত্যাদি, প্রকাশ্যের দরকার নাই, আপনারা নেপথ্যেই করেন। অনেক পর্যবেক্ষক এই কথাটি বলেন, হ্যাঁ, আপনার কথা প্রসঙ্গে যেটা আপনি বলছেন একটু চলুক এবং চলে তারপরে গিয়ে শেষের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র অনেক নেতা, মানে অনেক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া তো কেউই জিততে পারেননি। সেই শক্তিটি এত সংঘবদ্ধ ছিল, অনেকেই বলেন, অনেকের মূল্যায়ন, যে তারা কিছুতেই চাননি যে কজন নতুন তারা যেন সংসদে যেতে না পারে, নামের পরে সংসদ। তাই যদি হয় তাহলে এখন তাহলে পরে কি করে এটাকে বলছেন আপনার এই লেভেল লাগাচ্ছেন কেন? এখনো তো তারা বলছেন একটি দলীয় সিদ্ধান্ত বলা হলেও এখনো তো, কারণ সর্বশেষ যে স্থায়ী কমিটির বৈঠকে শীর্ষ নেতাদের কেউই উপস্থিত ছিলেন না। উপস্থিত থাকুন আর না থাকুন, আমরা তো এটাও ধরে নিতে পারি যে টেলিফোনে বলে হ্যাঁ ঠিক আছে আমার মত। না, টেলিভিশনে কয়েকটা ইন্টারভিউ আমি গতকালকে দেখেছি, তারা বলেছে আমরা কিছুই জানি না, কিছুই জানি না আমরা, ইত্যাদি। ফলে কনফিউশনটা আরো বাড়ছে। এক্স্যাক্টলি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই বিষয়টাকে এইখানে নিয়ে আসার জন্য কিন্তু বিএনপি নিজের সমস্যা নিজেই সৃষ্টি করেছে। এটা না করলেও পারত, এটাকে একটা এই পরিণতিতেই আসতে পারতো। হ্যাঁ, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই 30শে ডিসেম্বরের পর থেকে যদি আলাপ আলোচনা, নেপথ্যে দর কষাকষি, হেনতেন আমাদের প্যারোলে দিতে হবে বা জামিন দিতে হবে ইত্যাদিতে, তারপরে দেখা গেল কিছুই হলো না, সরকার কিছুই মানলো না, তখন না হয় সিদ্ধান্ত নাও যাব না, কিন্তু প্রথমেই বলে দিলে যাবো। হ্যাঁ, আর মানুষ গ্রহণ করার জন্য প্রিপেয়ার। এবং প্রথমে যখন বললো যে আমরা যাব না, তখন মানুষ ধরে নিল যে আচ্ছা ওই যে আগের রাত্রে ভোট ডাকাতি ইত্যাদি, তথাকথিত ভোট ডাকাতি ইত্যাদি হয়েছে, সেই কারণেই বোধহয় যাচ্ছে না, ফাইন ধরে নিলাম। তাহলে এখন যে যাচ্ছ এটার তো কোনো খুঁজে পাচ্ছে না, মানুষ হিসাব মিলাতে পারছে না। সেটার জন্য এই ক্ষোভটি যে তৃণমূল পর্যন্ত যেটি আছে, ক্ষোভ বলি, হতাশা বলি বা বিভ্রান্তি বলি, এটি বিএনপি যদি দূর করতে না পারে তাহলে বিএনপির জন্য কি অপেক্ষা করছে? এই বিএনপিকে প্রথমেই এই জন্য আমি বলছিলাম, এখন বিএনপির যেটা সবচেয়ে বড় করণীয় কাজ যেটা আর কি, এই সমস্তগুলো জিনিস, তাদের দুর্বলতাগুলো বলুন বা তাদের ব্যর্থতাই বলতে পারা যায়, ব্যর্থতা বলুন, সিদ্ধান্তহীনতা বলুন বা দ্রুত সিদ্ধান্ত, এই সব কিছুকে চিহ্নিত করে এখন বসে ঠান্ডা মাথায় বসে যে এটা যা হয়েছে এগুলোর জন্য আরো এখন অতি দ্রুত এখন কিছু ব্যবস্থা করা উচিত। বাইরের লোকটা করবে না, তাদেরই কি করতে হবে, তাদের মধ্যে যে বিভাজন স্পষ্ট হয়েছে ইতিমধ্যে। হ্যাঁ, তাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, এই বিভাজন যদি দূর না হয় তাহলে তো এটা অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। এই জন্য বিভাজন দূর করে নিজেরাই এটাকে সমান করে। আপনাকে ছোট্ট করে বলি যে জাহিদুর রহমান জাহিদ শপথ নেওয়ার পরে গয়েশ্বরচন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছিলেন তাকে গণদুশ্মন হিসেবে চিহ্নিত করেছিলেন। সুলতান মনসুর শপথ নেওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে বেঈমান।
ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন সিদ্ধান্তের বাইরে দু একজন শপথ নিলেও দলের কোনো ক্ষতি হবে না, বিএনপি এমন একটি বটগাছ যার দু একটি পাতা ঝরলেও কিছু যায় আসে না। আসলে কি তাই? চমৎকার। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন তারা যারা শপথ নেবে তারা থুতুর সাগরে ভেসে যাবেন। আসলে এখন কে ভাসবেন? এটার জবাব আমি দিতে পারবো না। এখন থুতু কে যত্ন ভাসবে? সহকারে রক্ষা করতে হবে, এর কোনো না বিকল্প নাই। না, এই যে কথাগুলো কারণ আর কি, তারা পার্লামেন্টে দলের পক্ষে যদি কথা বলে, দ্যাট উইল বি সামথিং আর এক্সেপশনাল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কথাগুলো, এই উক্তিগুলা, এগুলো তো এমন না যে 1 বছর 2 বছর 3 বছর আগে যে মানুষ ভুলে যাচ্ছে ইত্যাদি। এটা অতি সাম্প্রতিক, 3 4 দিন 5 দিন 7 দিনের আগের কথা। অতএব এই জন্যেই বিএনপিকেই এখন সর্বসাধারণের মধ্যে একটা প্রেস কনফারেন্স করে প্রত্যেকটা জিনিসটা একটা ভালো করে বুঝিয়ে দেবে। ওই কৌশল করেছি তো এবার প্রশ্ন করেন না, এটা কৌশল এই সমস্ত দিয়ে হবে না। জি, যে কথাটি মোশাররফ ভাই বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি ওই যে কনফিউজিং একটা বিষয়, আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি আসলেই একটা বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খাচ্ছে? এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে বিএনপির সদস্য যে কজনই হয়েছেন তাদের জাতীয় সংসদে যোগদানের মাধ্যমে সংসদীয় রাজনীতির জন্য আসলে কতটা সুখবর বলে আপনি মনে করেন? দুটো প্রশ্ন। বাংলাদেশের রাজনীতি কতটা কনফিউজড হয়েছে, বিভ্রান্তিকর হয়েছে, এবং সংসদীয় রাজনীতির জন্য এটি কতটা সুখবর? দেখেন, রাজনীতিটা বোধ হয় একটা গেম। স্যার আপনার কাছে, জি আপনাকে প্রশ্ন করেছি। আমাকে বলছি, জি আসছি আপনি আপনি যে উদ্ধৃতিগুলো দিলেন জি বিএনপির বা আপনার বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য দিলে সবাই আপনার বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারা। জি তো তাদের উদ্ধৃতির থেকেই তো বোঝা যায় যে সেখানে কত ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে, কত ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে। তো সেই কনফিউশন নিয়ে যদি একটা দল পরিচালিত হয়, তো সেই দল তো কনফিউশনের মধ্যে থাকবে। সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন কীভাবে? আপনি মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করছেন। কেন করছেন? কারণ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তার উপরে আপনার নিজের কোনো আস্থা বা বিশ্বাস নেই। তো নিজের উপরে যখন আস্থা থাকেন একজন নেতার, যিনি দল পরিচালনা করেন, দলকে নেতৃত্ব দেন, তাহলে সেই দলের সার্বিক অবস্থা কী দাঁড়াবে? তো সেই একটা জায়গায় তো আমরা আছি। আর যেটা বললেন গণতন্ত্রের জন্য, এটা আমরা সবসময় বলেছি, নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছেন, সংসদীয় গণতন্ত্রে একটা নির্দিষ্ট আসন থেকে যিনি নির্বাচিত হন, তিনি যে দলেরই প্রার্থী হন না কেন, যেই প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন না কেন, নির্বাচিত হয়ে যাওয়ার পরে তিনি সেই এলাকার জনপ্রতিনিধি। কোন দল পরবর্তীতে সরকার গঠন করবে, কারা বিরোধী দলে থাকবে, সেটা তো পরবর্তীতে আসছে, কিন্তু যিনি নির্বাচিত হলেন তিনি যে ওই এলাকার প্রতিনিধি, এটা তো কোনো সন্দেহ নেই। অতএব তার সেই এলাকার মানুষদের প্রতিনিধিত্ব কে করবে জাতীয় সংসদে, তাকেই করতে হবে। যদি সেই দল সংখ্যাগরিষ্ঠ আসন পায়, সরকার গঠন করবে, যদি সংখ্যাগরিষ্ঠ আসন না পায় বিরোধী দলে থাকবে। তো এটা গণতন্ত্রের একেবারে গোড়ার কথা। একটা রাজনৈতিক দল তারা বলবেন যে আমরা গণতান্ত্রিকভাবে রাজনীতি করি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমরা, এই কথাগুলো যারা বলে, তারা যখন এই কাজগুলো করে তখন বোঝা যায় যে ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, এগুলো সব মেকি কথা, সব আর্টিফিশিয়াল, এর মধ্যে কোনো আপনার অরিজিনাল কোনো বক্তব্য নাই। তো সেই সমস্যাগুলো বিএনপির কিন্তু আছে, গোড়া থেকেই ছিল, এখন এগুলো ক্রমান্বয়ে প্রকাশিত হচ্ছে। আর নেতৃত্বের কথা যেটা সাধারণ মানুষও বলে, আর আমরা তো টকশোতে বিভিন্ন সময় বলতে শুনেছি, যে একটা রাজনৈতিক দল, বড় একটা রাজনৈতিক দল, তার নেতৃত্ব যদি দেশে না থাকে, বাইরে বসে আপনার সেই দলকে নেতৃত্ব দিতে গেলে যে ধরনের সমস্যাগুলো হয়, সেটা বিএনপির ক্ষেত্রে হচ্ছে, প্রতিনিয়তই আমরা সেটা দেখতে পাচ্ছি। তবে শেষ কথা যেটা বলতে চাই, মির্জা ফখরুল যে কথাটা বললেন যে অন্যরা দলের অনুমোদন পেয়েছে, যোগদান করেছে, কিন্তু উনি যোগদান করছেন না, এই কথাটা আমার মনে হয় বিএনপির এই সমসাময়িক যে কর্মকাণ্ড তার মধ্যে সবচেয়ে অবিশ্বাসের জায়গা সৃষ্টি করেছে। সাধারণ মানুষ এখন আর বিশ্বাস করবে না যে তোমরা দল চালাচ্ছ, তুমি নিজে যোগদান করছো না, অন্যদেরকে যোগদান করছো, আর তুমি বলছো যে যোগদান করছি। কিসের জন্য যোগদান করছেন না? ওই যে বললাম কৌশল কথাটা বলতে হচ্ছে, তার মানে কেউ বিশ্বাস করছে না, উনি নিজেও জানেন যে তার কথায় আস্থা বিশ্বাস রাখছে না, অতএব তিনি তখন কৌশলের কথা বলে সরে যাওয়ার চেষ্টা করলেন। তো আমার মনে হয় যে এটা আমাদের গণতন্ত্রের জন্য খুব ভালো লক্ষণ নয়। জি, আপনার কি মনে হয় এই যে যাওয়ার পেছনে
কোনো ধরনের সমঝোতা কি কাজ করেছে? কারণ ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন যে যদি কোনো সমঝোতা হয়ে থাকে সেটি খোলাসা করে বলুন। কি আসলে ভিতরে বিষয় তারা নিশ্চয়ই আমরা ওইভাবে জানবো না, কতটা আঁচ করা যায় আসলে? দেখেন, বিএনপি রাজনীতিটা বা সিদ্ধান্ত কিন্তু গত কয়েক বছরে আমি যেটা দেখেছি একটু রহস্যময়, ঠিক বোঝা যায় না জি। যে এটা কি যৌক্তিক কারণে, কি ঘটনা নেপথ্যে কি হয়েছে। এবং বিএনপির কালকে ওই প্রশ্নটা এসেছিল যে বিএনপিকে ব্যাখ্যা দিতে হবে, তা আমি বললাম যে বিএনপি কোনোদিন ব্যাখ্যা দেয় না। বিএনপি এত বড় বড় ইস্যু গেছে, কোনো ব্যাখ্যা দেয় না। দেখেন 2013 সনে যে মুভমেন্ট তাদের ইলেকশনের আগে, সেখানে বিএনপির কোনো সময় ব্যাখ্যা দেয় নাই। আপনার বিএনপি তখন চেয়ারম্যান কোন সময় বলে না যে আমি এই কারণে এই করতেছি বা এই করব। আমি অনেকেই প্রশ্ন করেছি যে আপনারা তো মানুষের হিসাবে, প্রতিনিধি হিসাবে করলেন, যখন 14ই ডিসেম্বর বা 15ই ডিসেম্বর যখন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেক্টেড হয়ে গেল, তার মানে হলো দেশের মানুষ কন্টেস্ট করতে রাজি হয় না ইলেকশন। আপনি বিএনপি বাদ দেন, কেউ অন্য পার্টিও আপনারা এমনভাবে করেছেন, কেউ কন্টেস্ট করতে রাজি হয় না। তাহলে আপনারা 15 তারিখ বিকালে বিজয় মিছিল বাহির করলেন না কেন? আপনারা 15 তারিখে বিজয় মিছিল বাহির করে আপনারা ইংরেজিতে যেটাকে বলে ট্র্যাশ, আপনারা বলবেন 5ই জানুয়ারির নির্বাচন আমরা ট্র্যাশ করলাম, এটার কোনো দরকার নাই। এবং এই মধ্যে আপনারা হরতাল টরতাল এগুলি উইথড্র করে আপনারা রেডি হইতেন, 6 তারিখ থেকে আবার শুরু করতেন। কিন্তু সেটা না করে তো আপনারা আবার কি করলেন, 29শে ডিসেম্বরে আপনারা ডাক দিলেন। আপনারাই তো 30শে এপ্রিলের সময় সবাইকে আটকাইছেন। তা আপনাদের তো জানা আছে গভর্নমেন্টের কি শক্তি। আপনারা যেখানে সাকসেসফুল হয়েছেন, আওয়ামী লীগ আনসাকসেসফুল হবে এটা ধরার তো কোনো কারণ নাই। এবং বিএনপিকে বহু ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই প্রশ্ন পরে করছে, তারা জবাব দিতে পারেন নাই। আপনারা 29 তারিখে কেন মানুষদেরকে ঢাকা চলো আনলেন? মফস্বলে আপনারা খেয়াল করে দেখেন, মফস্বলে কিন্তু মুভমেন্ট খুবই গতিশীল ছিল। এবং মফস্বলে থেকে যদি ওই কল যদি না থাকতো তাহলে হার জিতের প্রশ্ন হইতো না। 64টা জেলার মধ্যে 33টা বা 35টা জেলাতে ভালো পারফরমেন্স হইতো, বাকিগুলিতে খারাপ হইতো, ভালো খারাপ চলতেই থাকে। কিন্তু তা না করে তারা একটা ফাইনালি খেলার ফিনিশিং আপনার লাইন দিয়ে দিল যে এই তারিখে সব কিছু হয়ে যাবে, করতে পারলেন না। 5ই জানুয়ারির পরে তারা বন্ধ করে দিলেন আন্দোলন। এর আগে কি করতেন, প্রত্যেক 2 দিন করে। এবার আমি পরেরটাতেও যদি আসেন, একই স্টাইলে 15 সনে যখন আবার 3 মাস অবরোধ করলেন, একই স্টাইলে রুহুল কবির রিজভী থেকে বলতেন যে আরও 2 দিন বাড়ানো হলো। মোফাজ্জল ভাই, আপনার মনে আছেন, আমরা তো একই স্কুলে পড়েছি, নোয়াখালীতে সব ধরে সরমানি হলো, এই যে এখন ঝড়ঝঞ্ঝা আছে না, পানি জোয়ার এসে যায় বড় উঁচু হয়ে, তো সদ ধরার জন্য আমাদেরকে ছুটি দিত স্কুলে, কিন্তু ছুটি পেতাম আমরা। এবং একজন মাস্টার এসে বা হেডমাস্টার এসে বলতো তোদের ছুটি, যা সদ দেখ। রুহুল কবির রিজভীও এরকম দাঁড়ায় করে বলে দিত যে আরও 2 দিন হরতাল হবে। 15 সনের একটা বার অন্তত চেয়ারপারসন বারান্দায় দাঁড়িয়ে বলা উচিত ছিল যে আপনাদের অসুবিধা হইতেছে, আমরা জানি, আমরা এই কারণে বাধ্য হয়েছি, আপনারা আমাদের জন্য কষ্ট করেন, আমাদেরকে সহ্য করেন। উনি তো সেটা করলেন না, বংশ সেখানে কি করলেন, বাংলাদেশ মুসলমানের দেশ, এগুলি বললে তো হবে না, বাস্তবতা জানতে হবে, সোশিও পলিটিক্যাল আপনার সাইকোলজি এগুলি বুঝতে হবে। এইখানে আপনার জুমার দিনে কোনো হরতাল হয় না। নেপালে যখন পরপর 3 দিন দিয়ে কমিউনিস্ট পার্টি হরতাল করতে পারলো না, সব প্রফেশনালরা বেরিয়ে গেল, আমরা বন্ধু বান্ধবরা হাসাহাসি করলাম যে ওরা তো হরতাল শিখে নেয়, আমাদের থেকে শিখতে হবে। 3 দিনের বেশি হরতাল হয় না। 3 দিনের বেশি হরতাল হলে মানুষ বেরিয়ে যায়। এখানে আপনি জুমার দিন দিলেন, এবং 15 যেটা খারাপ কাজ করলেন, ইস্তেমার দিন, তবলিগের ইস্তেমার দিন আপনারা 3 দিনের দিন। দেখেন, তবলিগকে আপনি পছন্দ করতে পারেন, না করতে পারেন, আমি হয়তো পছন্দ করি না, অনেকেই করে না, কিন্তু তবলিগে ইস্তেমার সময়ে মানুষকে আপনি আটকাইতে পারবেন না।
তারা যাবে জি, ওইখানে। আমরা একটু প্রসঙ্গে তো চলে আসি। কাজেই না এদের কথা বলতে আপনি যে চাচ্ছেন জি, রহস্যময়, ছোট করে। এই রহস্যময় ইয়েটা বিএনপির ধাঁচের মধ্যে ঢুকে গেছে, কখন যে কিভাবে চলে। মানে কোনো মানে কৌশল যেটি বলা হচ্ছে এর পেছনে কোনো সমঝোতা বা কোনো আন্তর্জাতিক চাপ, আপনি তো বললেন না, যে চাপ তো এক্সটার্নাল আছে। ইন্টারনাল থাকে, জি। সেটা তো আমরা বলতেও পারবো না, তবে বোঝা যায় যে চাপ থাকে। আর আমি তো আপনাকে ব্যাখ্যা করি যে চাপ তো ইন্টারনাল জি। চাপটাই বড়। জি। আমি এমপি আমি হয়েছি, যেতে আমি চাই। তো পাগল জি। হয়ে যাব জয়েন করার জন্য। আমিও যদি হতো, আমি চাইতাম যে আমার জীবনে আমার ছেলে মেয়ে সবাই, নাতি নাতু সবাই ভবিষ্যতে বলবে এমপি ছিল, প্রাক্তন এমপি। আমি 3 দিন থেকে রিজাইন করলো তো প্রাক্তন এমপি। জাহিদ তো বলেছে যে 1990 সাল থেকে বারবার নির্বাচন করেছে, বেচারা জিততে পারে তো না, কাজেই এবার জিতেছে। সেই ইয়েটা তো এই রহস্যময় ইয়েতে, এই জন্য পলিটিশিয়ানরা বলতে সবাই এই জিনিসটা করে। আমি আপনাকে বলি, এরশাদ সাহেবের কথা তো আপনারা বলেছেন, উইথ অল রেসপেক্ট, ইভেন আওয়ামী লীগও কি করলো, যে যখন ইয়ে হলো কি বলে সংলাপ শুরু হলো, তার 2 দিন আগে ও সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি সবাই বলছে কিসের সংলাপ, কিসের কি, বাস একটা জায়গার থেকে আসলো। আমি শেষ ইয়েটা বলছি, জি বোথ আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি তারা মনোলিথিক অর্গানাইজেশন, মানে শীর্ষে যিনি থাকেন তিনিই সব কিছু ডিসাইড করেন, বাকিরা মেনে চলবে। আমি খুব খারাপভাবে একটা এক্সাম্পল দিছি, যদি এখানে আমি কিন্তু চেয়ারপারসনকে ধরছি, মানে খালেদা জিয়া আর ওইখানে প্রেসিডেন্ট, যদি কোনো কারণে ধরেন মতিভ্রমর কারণেও যদি তারা বলেন যে আমি আমার পার্টি এটা ব্যান করে ডিসমেন্টেল করে দেব, জি। সব ফলোয়ার যারা বড় বড় তারা হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে যে আপনি করেন না, নেত্রী আপনি করেন না, ম্যাডাম আপনি করেন না। কেউ বলবে না যে এই পার্টি আমরা গড়েছি আজকে এত বছর থেকে করছি, আপনি এটা ডিসমেন্টেল করার কে, এই পার্টি বিলুপ্ত করার আপনি কে? এই সব সাহস কারো নাই, কারণ এই সাহস করলে তারে হয়তো সে মনে করে আমি এইখানে বেঁচে একটি যাব। ছোট্ট প্রশ্ন আছে, সম্পূরক প্রশ্ন, একটু ছোট্ট করে উত্তরটা চাই আপনার কাছ থেকে। কারণ এবারের সংসদে যোগদান করা না করা নিয়ে স্থায়ী কমিটি থেকে বলা হলো যে যাওয়া হবে না, শপথ নেওয়া হবে না। শেষ পর্যন্ত 4 মাসের মাথায় এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দেশের বাইরে রয়েছেন তারেক রহমান, তিনি বললেন যাও শপথ গ্রহণ করো। কেউ কেউ বলছেন, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, বিএনপি কি তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেল? মনোলিথিক যেটা আপনি বললেন, প্রাইভেট লিমিটেড সেখান একটু থেকে। বেশি বলছেন, বা ফ্যামিলি এন্টারপ্রাইজ। বাংলাদেশের বড় বড় পার্টিগুলি, এরশাদ সাহেবই একমাত্র যিনি ওপেনলি বলছে যে জাতীয় পার্টি মানে কি, এটা আমার পার্টি, আমি রাখছি, থাকলে থাকো, না হলে নাই। আসলে প্রত্যেকটা কিন্তু এগুলি ফ্যামিলি এন্টারপ্রাইজের মতো কাজ করে। আর ওই যে বললাম, কেউ বলবে না, একজন বলছিল, একটু শুধু প্রতিবাদটা ন্যায়ভাবে করেছিল, যখন ওই যে সিনিয়র কি বলে এটা, সিনিয়র যুগ্ম মহাসচিব একটা যেটা এরা থাকে, এই পোস্টটা যখন ক্রিয়েট করা হলো তখন বলল যে আমাদের কনস্টিটিউশনে তো এটা নাই। সেই ভদ্রলোক ভেসে গেলেন, খুলনার আশরাফ সাহেব। কোথায় চলে গেলেন বেচারা, আর কোনো ঠিক না, বিভিন্নভাবে তাকে সে করে দেওয়া হলো। পারা যায় না এসব পার্টিতে। আমি আপনাকে লাস্ট বলি, স্ট্যান্ডিং কমিটি বলেন, ওই কমিটি বলেন, শেষ পর্যন্ত 1-2 ছাড়া বাকি সবাই মেনে নেবে। জি, এবারও তাই বলেছেন যে যেহেতু এখানে মেনে নিবে, চেয়ারম্যান বলেছেন, এটি নিয়ে মন্তব্য করবার কিছু নেই, গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন। আচ্ছা, আমরা আপনার কাছে একটু জানতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সংসদে গেলেন না, সরকারের তরফ থেকে তো অনেকবার বলা হয়েছে যাওয়ার জন্য। গতকালকেও আবার আওয়ামী লীগের একজন বলেছেন যে আসুন, যাওয়ার প্রক্রিয়া কি আছে তা আমি জানি না, নাসিম সাহেব বলেছেন। জি, আপনার কি মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে গেলেন বা গেলেন না, এতে কি সরকারের খুব কিছু আসে যায়? আমার মনে হয় না কোনো আসে যায়, তবে যেতে চাইলেও এখন যাওয়া সম্ভব না, কারণ অফিসিয়ালি কিন্তু এই পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। ওনাকে আরেকবার ইলেকশন করে যেতে হবে। জি, এখন উনি যদি আরেকবার ইলেকশনে পার্টিসিপেট করেন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আমার মনে হয় না যে এটাতে সরকারের কোনো ধরনের ক্ষতিবৃদ্ধি হবে। কারণটা হচ্ছে, আমি মনে করি সরকার যদি এই যে বিএনপির যারা আছে তাদেরকে যদি ফ্লোর দেওয়ার সুযোগ দেয়, তাদেরকে যদি কথা বলার সুযোগ দেয়, তাতে বিএনপির দলীয়ভাবে কিন্তু ক্ষতি আরো বৃদ্ধি পাবে। যে দে মেড দ্য মিস্টেক, আরো 4 মাস 3 মাস 4 মাস আগে থেকে তারা এই আওয়াজগুলি তুলতে পারতো। এবং আমি যে কথাটি বলছি সেটি হবে আরো মজার, যদি এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন হয়, দ্যাট উইল বি প্রুভ অ্যানাদার থিং, যে পুরা দল মেড এ মিস্টেক
আর এরা পার্লামেন্টে যে প্রমাণ করেছে দে ওয়ার রাইট। এই যে ঘটনাগুলি ঘটতে থাকবে, অর্থাৎ ভাই যে কথাটি বলেছে পারিবারিকেও দোষ অত না, যদি সেটা পাবলিক, অর্থাৎ এই দলগুলি কিন্তু তৈরি হয় জনগণকে নিয়ে। জনগণের কাছে যদি আমার ট্রান্সপারেন্সি থাকে, আমি কি করছি কেন করছি সেই বক্তব্যগুলি যদি আমি উপস্থাপন করতে পারি, সবগুলি মানুষ মানবে এমন না, কিন্তু ট্রান্সপারেন্ট হওয়ার একটা বেনিফিট হচ্ছে যে মিথ্যা বানানোর সুযোগ থাকে অনেক কম, ভুল তথ্য দিয়ে তৈরি করার সুযোগ থাকে অনেক কম। এটি কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দলই সঠিকভাবে এই কাজটি করছে না। যদি এই কাজটি যত বেশি ট্রান্সপারেন্ট করা সম্ভব হবে, তাতে কিন্তু ভুল ভ্রান্তি মানুষের তৈরি করার, মানে ভুল বলবো না, মিথ্যা জিনিস তৈরি করার সুযোগ কিন্তু প্রচন্ডভাবে কমে যায়। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আমি ওয়েট করতেছি পার্লামেন্ট দেখার জন্য, এবং পার্লামেন্টের টিভি কিভাবে উপস্থাপন করে। এবং একটি উপস্থাপনা কিন্তু আকর্ষণীয় উপস্থাপনা হয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, বিএনপির ক্যান্ডিডেট, এবং তাকে সময় দেওয়া হয়েছে তার বক্তব্যগুলি উপস্থাপন করেন। দ্যাট ইজ সামথিং এক্সেপশনাল। জি, তো এই এখন আমরা আগামীতে পার্লামেন্টের কি প্লে হয়, কি ঘটনা ঘটে, এবং আরো ঘটনা ঘটবে, এদেরকে যদি বিভিন্ন কমিটির চেয়ারম্যান বানানো হয়, জি, তখন কি ঘটনা করা হয়েছে, 5 জন সদস্য হয়েছে, এখন দুই একটা কমিটির চেয়ারম্যান হওয়ারও সম্ভাবনা আছে। জি আছে। জি, একটু আপনার কাছে বিরতিতে যাব, ছোট্ট করে যদি আপনি বলেন, এই যে আসন শূন্য হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি, নিশ্চিতভাবেই সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে তফসিল ঘোষিত হবে, নির্বাচন হবে। আপনার কি মনে হয় বিএনপি কি এখানে প্রার্থী দেবে এবার নির্বাচনে? কোথায় জানি দেখলাম কোন কাগজে যে তারা এই নির্বাচনে যাবে না, উপনির্বাচনে যাবে না, এরকম একটা ছোট্ট খবর বের হয়েছে। তবে সেটা আবার সিএমএলএ না হয়ে যায়, যে এখন বলা হচ্ছে যাবে না, আবার কয়েকদিন দেখা গেল এই তো বাগাসিয়াসের মতো অবস্থা হয়ে গেছে এখন, সেই ইসপের সেই গল্পের মতো আর কি। তো এখন কোনটা বলবো আর না বলবো, প্রশ্ন হচ্ছে, আমি মনে করি যেটা, আমি আবার ওটাতে ফিরে যাব, গো টু দি পাবলিক, গো টু ইয়োর পিপল, এবং তাদের সঙ্গে কথা বলেন। এই 30শে ডিসেম্বরের নির্বাচন, তথাকথিত শব্দটা একটু ব্যবহার করি, একটু কোট আন কোট, এটার পরে তো অনেক সময়, তো 90 দিনের সময় তো পেয়েছিলেন, ওই সময় গেলেন না কেন লোকের কাছে? আপনার ওই এলাকাগুলোতে গেলেন না কেন? মোকাব্বির সাহেবের এলাকাতে, সুলতান মনসুর সাহেবের এলাকাতে, বা এখন যারা 4 জন গেলেন, আব্দুল সত্তার, উকিল, হারুনুর রশিদ, যে 5 জন জয়েন করেছে, যারা সংসদে গেছেন, তাদের এলাকায় কি কোনো বিরোধিতার কথা শুনেছেন? না, আমি বলছি ওই যে শিষ্যর কথা বলা হচ্ছে, যে মনোলিথিকের কথা সে বললো, সঠিকভাবে বললো, এটা তো লুকানোর কিছু নাই। উচিত তো ছিল গিয়ে, আচ্ছা ভাই আমরা এসেছি, ঢাকা থেকে এসেছি, আমি অমুক, স্যার আপনারা তো চিনি, ভাই আপনারা তো চিনি, আসেন কোরমা খান, পোলাও খান ইত্যাদি। কি জন্য আইছিলেন তকলিফ করে, কি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনারা কি চান? যাবে আপনাদের যারা বোর্ড দিয়ে পাস করছেন, এই কথাটা তো কোনো হয় না। চর্চা কি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে? নাই বলেই তো জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা যে জনবিচ্ছিন্ন মোটামুটি বলি যে আর কি, আজকে এতদিন যাবত আমরা শুনে আসতেছি আন্দোলন করে নেত্রীকে বের করে নিয়ে আসবো ইত্যাদি। এই কথাটা এখন ক্লিশে, ওই যে ইংরেজিতে বলে একটা কথা ক্লিশে, মানে যেটা ব্যবহার করতে করতে যেটা একেবারে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আর কি, দুষ্ট হয়ে যায়, ক্লিশে হয়ে গেছে। আন্দোলন করে বের করব, এটা তো শুনতে শুনতে কান ঘা হয়ে গেছে। কবে আন্দোলন করবেন? খালি ডঙ্কা বাজাইলে পরেই খালি আন্দোলন হবে? একটু দেখায় তো দেন আল্লাহর ওয়াস্তে, যে এই আন্দোলনের হিসেবে প্রথম পদক্ষেপ হিসাবে মাঠে ঘাটে গেছি, লোকজন জড়ো করেছি, তারা বলেছে এটা বলে। এখন কথা হচ্ছে, আমি মনে করি যে সমস্ত ভুলভ্রান্তি যেগুলো হয়েছে, সেগুলা পিপুলস ভয়েস, জনগণের কণ্ঠস্বরটা শুনেন, তারা কি বলে, ওটাকে মর্যাদা দেন, ওটাকে মর্যাদা দেন। এখানে কেউ ঐশীপ্রাপ্ত কেউ কিছু বলবে আর সেটাই মেনে নিতে হবে, এটা মনে করার আমি কোনো কারণ দেখি না। সেটা যদি আপনারা গ্রহণ করেন, করে যদি কারেক্টিভ মেজার্স, সংশোধনীমূলক যদি ব্যবস্থা নেন, তাহলে এখন যে বিপদে পড়েছেন, বিপদই বলবো,
বা কি বলবো আপদ সৃষ্টি হয়েছে, এটা দূরীভূত হবে। জি, আমরা একটি বিরতিতে যাই, বিরতি থেকে এসে আমরা বাকি আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসার পরে আমরা আরও বিষয়াদি নিয়ে আলোচনা করব এবং আমাদের অতিথিদের কাছ থেকে এই যে ফণী, এই যে ভয়াবহ যে ঘূর্ণিঝড়ের কথা আমরা শুনছি, এটি নিয়ে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরেকটু আলোচনা করব। থাকুন আমাদের সঙ্গে। আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমার সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন 4 জন। আমার সঙ্গে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আমার সঙ্গে আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আমার ডানে রয়েছেন অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর সাদত হুসাইন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। আপনাদের 4 জনকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসতে চাই, আমরা এই আলোচনাটিকে একটু সাম আপ করে নিয়ে আসতে চাই, একটু অন্য প্রসঙ্গে আলোচনা করব, যে সেটি যারা যোগ দিলেন এটি বিএনপির জন্য আসলে কতটা সুফল বয়ে নিয়ে আসবে বিএনপি রাজনীতির জন্য, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অন্যান্য বিষয় নিয়ে। যেহেতু আলোচনাটি শেষ করতে চাই, যে পাবলিক পারসেপশন এমন রয়েছে, সেটি বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে ব্যাপক চাপ দেওয়া হয়েছে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপির অনেক নেতারা বলেছেন। আপনি কতটা বিশ্বাস করেন চাপের ফলে বাধ্য হয়ে মামলা বলুন বা বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শন এমন কিছু কি আসলে ছিল কিনা? আমার ধারণা, সাধারণ জনগণ সাধারণ মানুষের ধারণা যেটা, আমারও একই ধারণা, এখানে কোনো চাপ ছিল না। সাধারণ মানুষ মনে করতেন সরকার চাপ দিয়ে তাদের যেতে বাধ্য করেছে। এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষের মধ্যে এই ধরনের কোনো ধারণা নেই। মানে বিএনপির নেতাকর্মীরা এটা বিএনপি নেতাকর্মীরা বলে যে সরকারের পক্ষ থেকে চাপ আছে, জি, কিন্তু এই চাপটা আছে যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছে, জি, তারা একটা চাপ দিচ্ছে যে আমরা যোগদান করব, এই চাপটাই ছিল তাদের উপর। এবং এই চাপ শেষ পর্যন্ত তারা নানা কৌশল করেও যখন দেখলো যে এই চাপ আর নেওয়া যাচ্ছে না, তখন ওই যে একটা আপনার বক্তব্য নিয়ে আসা হলো যে দলীয় ভারপ্রাপ্ত প্রধানের অনুমোদন ক্রমে আমরা দিয়েছি। চাপ যদি বলেন, সেই চাপটা অভ্যন্তরীণ চাপ, বাইরে থেকে চাপ দিয়ে, সরকারের পক্ষ থেকে চাপ দিয়ে বা অন্য কোনো জায়গা থেকে চাপের কারণে এটা হয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। আর রাজনৈতিকভাবে বিএনপির এই 4 জন যাওয়াতে আমার মনে হয় যে বিএনপির দিক থেকে কিছুটা আপনার পজিটিভ একটা ডিসিশনের কারণে তাদের জনগণের মূল্যায়নের দিক থেকে একটু এগিয়ে যাবে। কিন্তু একই সাথে আবার সেটা একটা আপনার বাধাও সৃষ্টি করেছে মির্জা ফখরুলের যোগদান না করা। মির্জা ফখরুল কেন যোগদান করলেন না, সেটা হয়তো মির্জা ফখরুলই ভালো বলতে পারবেন, কারণ তিনি বলছেন যে তিনি কৌশলের কারণে এটা করেন নাই। তিনি বলেছেন যে কিছুদিনের মধ্যেই বোঝা যাবে সিদ্ধান্তটি সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে। তার বিশ্বাস সিদ্ধান্তটি সঠিক। জি, সেটাই উনি বলছেন। তবে উনি জানেন ওনার হিসেব নিকাশ কি। কিন্তু আমরা সাধারণভাবে বুঝতে পারি যে এটা বিএনপির যে বিশ্বাসযোগ্যতা, একটা ক্রেডিবিলিটি থাকতে হবে, তো একজন মানুষের ক্রেডিবিলিটি লাগে, একটা দলের ক্রেডিবিলিটি লাগে, সেই জায়গায় এটা বড় ধরনের একটা আপনার বিভাজন সৃষ্টি করবে, একটা বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটা শূন্যতা সৃষ্টি করবে। এই কারণে যে আপনি যোগদান করলেন না, আপনার অন্য সদস্যদের যোগদান করতে বললেন না, আপনি কৌশলের কারণে বেরিয়ে থাকলেন, এটা তো সাধারণ মানুষের বোধগম্য না। জি, যেটি আমরা কথা বলছিলাম বিরতির আগে, যে উপনির্বাচন নিশ্চয়ই হবে যে আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিতেছিলেন, সেখানে কি এবার বিএনপি নির্বাচনে অংশ নেবে? এটা বোধহয় আমি মোটামুটি আপনাকে 90% ইয়েতে প্রবাবিলিটিতে বলতে পারি, বা 95%ও বলতে পারি যে বিএনপি অংশগ্রহণ করবে না। সেটি সঠিক হবে কিনা? এই যে সংসদে গেলেন বিএনপির 5 জন, বিএনপি আরেকজন যাবেন না, এটি কি হতে পারে কিনা? যেই সংসদে যেমন একই যাত্রায় পৃথক ফল আগের তো বিএনপি যেই সংসদে যেই নির্বাচনটাকে তারা এখনো অফিসিয়ালি কিন্তু তারা মানে না। তারা বলে যে হ্যাঁ যারা জয়েন করছে ওই করছে, কিন্তু 30শে ডিসেম্বরের নির্বাচনকে তারা নির্বাচন হিসাবে এখনো স্বীকৃতি দেয় নাই। লেটাস নট এইখানে কোনো লিখে দেবার বিষয় আর আছে, এক ধরনের সরকারের যে স্বস্তি, বৈধতার বিষয়, সরকারের স্বস্তি সরকার আছে। আপনি অফিসিয়ালি এরা পার্লামেন্টেও বসে ওই একই কথা বলে, এইটা বিএনপির স্ট্যান্ড এটাই আছে। এবং তারা উপনির্বাচনে কোনো উপনির্বাচনে
তারা অংশগ্রহণ করে নাই। এমনকি আপনারা দেখেছেন যে স্থানীয় সরকার জি, আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম। মিউনিসিপ্যালির ইয়েতেও কিন্তু উপজেলা নির্বাচনে যায়নি, সিটি কর্পোরেশন নির্বাচনে যায় যায়নি। না। এবং এটি কি উপনির্বাচনে দল হিসেবে বিএনপির জন্য খুবই শুভ হয়েছে, ভালো হয়েছে? বিএনপির জন্য শুভ কিনা রাজনীতির জন্য। গভর্নমেন্টের জন্য এম্বারাসিং হয়েছে। কারণ দেখেন, সালাম মুর্শিদি আনকন্টেস্টেড হয়েছে, কোনো লোক পায় নাই। বিএনপিকে আপনারা সবসময় বিএনপির ব্যর্থতা, বিএনপির ভুল দিয়ে দেশের বিষয় অ্যানালাইসিস করা ঠিক না। অন্য পার্টি যদি এসে যেত, এই যে 30শে ডিসেম্বরের ব্যাপারে বিএনপির স্ট্রেংথ হলো যে ঠিক আছে, আমরা যদি নাও বলি, আমাদের সাথে আরো যারা কন্টেস্ট করছে, ইসলামিক দলও তো একটা আছে, ওই যে ইসলামিক জি, আছে। আন্দোলন, তারাও করে। আচ্ছা, এবার সালাম যেমনটি আপনারাই তো বলছেন যে আমি বিজয়ী হব নিশ্চিত হলেই তো নির্বাচন না, করছি। সালাম মুর্শিদির ইয়েতে কেউ যায় নাই। জি। হাবিবুন নাহারের নির্বাচনে কেউ যায় নাই, ডাক্তার জাকিয়া নূরের নির্বাচনে কেউ যায় নাই। এরা কিন্তু উইদাউট আনকন্টেস্ট। লাস্টে যেটা হলো, ইয়ে তো না যাওয়ার মতোই, তো ওর নাম কি, আতিকুল ইসলামের নির্বাচন, জি, তারপরে ময়মনসিংহের সিটি নির্বাচন, প্রথমবারের সিটি, সেখানে কেউ যায় নাই। এগুলি কি আপনি মনে করছেন যে একেবারে এগুলি এই সিদ্ধান্তের পরে কি এটা বদলাতে পারে কিনা বা বদলানো উচিত কিনা? বদলাবে না। আপনি এটা লিখে নেন, আমার থেকে ভুল হইতে পারে। আমার 90% প্রবাবিলিটিতে আমি বলছি যে বিএনপি ইয়েতে কন্টেস্ট করবে না, উপনির্বাচনে কন্টেস্ট করবে না। শুধু বিএনপি নয়, আমার ধারণা অন্য পার্টিও করবে না, কারণ করেও লাভ হবে না। আপনি এই সিট কি আর কেউ দিবে? নিশ্চিতভাবে জিততে পারে এমন দল আর কয়টা আছে? সেটি তো আওয়ামী লীগের জন্য একটি প্লাস পয়েন্ট কিনা? গণফোরামকে তো গভর্নমেন্ট বিরাট হেল্প করলো, তাদের জীবনে গণফোরাম কোনো সিট পাইতো না। এই ইলেকশনে এত ইয়ের মধ্যে 2টা সিট দিয়ে দিছে, গণফোরামকেও 2টা দিছে। ওই বিকল্প ধারাও 2টা পাইছে। খেয়াল করে দেখেন, এগুলি বিকল্প ধারাও 2টা পাইছে। আমার মনে হয় তরিকত ফেডারেশনও 2টা পাইছে। শুধু রাশেদ খান মেননরা বোধহয় 3টা পাইছে, তাই না? এইরকম এগুলি 2-3টা করে পাইছে। এবং এটা গণফোরামের জন্য কিন্তু বিগ বুস্টার যে সে ইলেকশন করে 2টা সিট পাইছে। বিএনপি আর আমার ধারণা এটা কন্টেস্ট করবে না। জি, আপনার কাছে এই যে আলোচনাগুলো আমরা এতক্ষণ করলাম, মানে এটা তত বড় কিছু নয়, কিন্তু আসলে এর পিছনে কোনো মজেজা বা মাজেজা আছে কিনা, শানে নজল আছে কিনা, আপনার ব্যাখ্যা শুনতে চাই। আপনি জানেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া দণ্ড বাতিল ও খালাস চেয়ে বেগম খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। পাশাপাশি বিচারিক আদালতের রায়ে দেয়া অর্থদণ্ড স্থগিত করা হয়েছে এবং সম্পত্তি জব্দের যে আদেশ ছিল সেটিও স্থিতাবস্থা দেওয়া হয়েছে। তবে এই মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শোনেননি আদালত। আবেদন নথিভুক্ত করে 2 মাসের মধ্যে মামলার নথি তলব করা হয়েছে। নথি পাওয়ার পর জামিনের বিষয় বিবেচনা করবেন আদালত। আর যে দিনটি আমরা পার হয়ে এলাম, বৃহস্পতিবার, সেদিন ছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বরপুকুরিয়া খনি দুর্নীতি মামলার শুনানি। এটি বদলে নেওয়া হয়েছে 16ই মে। এটি কোনো ইঙ্গিত কিনা যে সংসদে যাওয়ার কারণে সরকার নমনীয় হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? সরকার নমনীয় হলেই কি আর না হলে কি, বিষয়টা তো আদালতের মানে তখন এই যে 2 দিয়ে 4-এর হিসাব, যে এখানে যেহেতু আদালত ব্যাপারটা আদালতে আছে, বিচারাধীন, এবং আদালত এখানে আদেশ নির্দেশ ইত্যাদি দিচ্ছেন, তো সেখানে খুব সতর্কভাবে মন্তব্য করা উচিত। আমি আদালতের এই ইয়েগুলো, আদেশগুলো যেগুলো আপনি উল্লেখ করলেন, সেগুলোতে কোনো রকমের কোনো ভ্রান্তি বা বিভ্রান্তি দেখছি না। এটা হয়, আপিল করা হয়েছে, প্রাথমিক শুনানি ইত্যাদি পরে মহামান্য আদালত বলেছেন যে এটার ইয়ে হবে, শুনানি হবে, এবং তারপরে তাদের কাছে প্রাইমা ফেসাই একটা কথা আছে ইয়েতে, আইনের ভাষায়, অর্থাৎ সাধারণভাবে প্রাথমিকভাবে আদালতের কাছে মনে হয়েছে যে এই ইয়ের ব্যাপারটা, যেটা অর্থদণ্ডের ব্যাপারটা, যেটা এটা এক্ষুনি মানে দিয়ে দেওয়া, টাকা দিয়ে দিতে হবে এরকম কিছু না, স্থগিত করা যেতে পারে। যা যা তাদের কাছে মনে হয়েছে তাই করেছেন। এটার সঙ্গে সরকারের, আপনি যেটা বলছেন, হ্যাঁ, সরকারের কিছু আছে কি না আছে এটা আমরা হয়তো আর একটু ভালো করে বলতে পারবো যখন আসল শুনানি হবে, এবং যখন মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব বা তার ডেপুটি সাহেব বা এরা গিয়ে যখন কি বক্তব্য পেশ করবেন, তাদের ভূমিকাটা কি হবে, তখন বুঝবো সরকারের কাছ থেকে কি ব্রিফিং এসছে। এটা তো একতরফা ভাবে
এই যে আদেশগুলো হয়েছে জি, এটা জি। মাননীয় আদালত, মাননীয় মহামান্য আদালত, হাইকোর্ট এটা একতরফাভাবে দিয়েছেন আর কি। তো তখন আমরা দেখব যে কি সরকারের মানে কোনো হয়েছে কিনা, পরিবর্তন আসছে কিনা। এখন আমি আমার নিজস্ব জি। মন্তব্য করতে চাই এই ব্যাপারটাতে। জি। এই ব্যাপারটাতে আমার মন্তব্য হলো, দেখুন বেগম খালেদা জিয়াকে যে এতদিন পর্যন্ত জেলে রাখা হয়েছে, অবশ্য সরকার রাখেন নাই, এটা ঠিক কথা, আর আওয়ামী লীগ রাখার তো প্রশ্নই আসে না। জি। আদালতের আদেশে তিনি আজ প্রায় 14 মাস ধরে বোধহয় বা 15 মাস ধরে ইয়েতে আছেন, জেলে আছেন। জি। এটা যেহেতু এটা আপিলের চূড়ান্ত রায় এখনো হয় নাই, কোনো মামলাতেই হয় জি। নাই, কেমন তাহলে কি এক অর্থে, তাই না সাদাত, এটা তো তুমি তো হোম সেক্রেটারি ছিলে, বলো এক অর্থে তো এটা বিচারাধীন এখন পর্যন্ত, যদিও হয়ে গেছে কমপ্লিট হয়নি। কিন্তু প্রসেসটা কমপ্লিট হয় নাই, বিচারের প্রসেস। তাহলে সরকার কি এত অনমনীয়, এত কঠোর হওয়াটা ঠিক হচ্ছে? এটা কি গণতন্ত্রের জন্য খুব সহায়ক যে এখানে যিনি কাঠগড়ায় আছেন তিনি আর কিছু না হোক কয়েকটা জিনিসও তার প্রতি একটু তাকে দেওয়া উচিত, নম্বর দেওয়া উচিত সেগুলো কি? এক হচ্ছে তিনি একটা বড় দলের, বাংলাদেশের বৃহত্তম দল বলুন বা দ্বিতীয় বৃহত্তম যাই বলুন না কেন, সেই দলের তিনি বহুকাল যাবৎ তিনি এই দলের তিনি চেয়ারপারসন, এক। জি। দ্বিতীয় হচ্ছে গিয়ে তিনি 3 বার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তৃতীয়, এবং আমি এটাতে বেশি জোর দিব, তৃতীয় তিনি শারীরিকভাবে খুব সুস্থ নন। এটা কেউ হয়তো বলতে পারে, কোনো ডাক্তার হয়তো দেখে বলতে পারে যে ওনার অবস্থা অতীব গুরুতর, অতীব শোচনীয়, আবার কেউ বলতে পারে না উনি অসুস্থ, তবে যাই হোক না কেন, 70 একজন ভদ্রমহিলা, তার শারীরিক অবস্থাটাও তো বিবেচনায় এনে তাকে জামিনে করতে হবে। এখন কেউ বলতে ওই আবার বললে পরেই আওয়ামী লীগের কেউ হয়তো বলবে আরে আমরা কি করব, এটা তো আদালত জামিন না দিলে আমরা কি করব। ভাই এই ব্যাপারে তো আমাদেরও সামান্য অভিজ্ঞতা আছে। জীবনে চাকরিতে যখন ঢুকেছি আজ থেকে 55 বছর আগে, তখনও তো থেকে দেখে আসছি জামিনের প্রক্রিয়াটা কি। যদি ওখানে যদি যিনি জামিনের বিরোধিতা করতেছেন তিনি হ্যাঁ স্যার বিবেচনা করা যেতে পারে, এই একটু কথা বললে পরে, বা একটু কম কথা যদি বলেন, বা যদি একটু সম্মতিসূচক যদি দুই একটা মন্তব্য করেন, তাহলেই সঙ্গে সঙ্গে আদালতের একটা হ্যান্ডেলের দরকার পড়ে। আর সেখানে যদি একটা জান ধরে দেন যে না দেওয়া চলবে না, তাহলে হয় না। আমি সেটাই বলতেছি, সরকারের প্রতি আমারও একটা যে এখন পরিবেশটাকে ভালো করতে হবে। আমরা আর শুনতে চাই না এরকম ধরনের বিভ্রান্তি, এই কৌশল মৌশল এই সমস্ত কিচ্ছু বাংলাদেশের জনসাধারণ শুনতে চায় না। বাংলাদেশের জনসাধারণ যেটা দেখতে চায়, শুনতে চায়, সেটা হচ্ছে একটা পরিষ্কার রাজনীতি। এই যা করা হচ্ছে, বেগম খালেদা জিয়াকে নিয়ে যা করা হচ্ছে, রাজনীতি যেটুকু করা হচ্ছে, সেটাও খুব স্পষ্ট নয়, পরিষ্কার নয় এবং গ্রহণযোগ্য নয়। আবার এদিকে ওই সকালে একটা বিকালে একটা করে যে সমস্ত কাউন্সিল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে, এটাও ভালো না। এই সব কিছুকে ঝেড়ে মুছে এখন আসুন আপনারা, আল্লাহর ওয়াস্তে আপনারা, আফটার অল ইউ আর দি ম্যান অফ ডেস্টিনি যেটাকে বলা হয়, আপনারা বাংলাদেশের এক অর্থে ভাগ্য বিধাতা। অতএব আপনাদের বড় দুই দলের কাছে আমাদের বিনীত আরজ যে আপনারা এই সমস্ত বাদ দিয়ে একটা সুষ্ঠু, সুন্দর, সুস্থ রাজনৈতিক পরিবেশ করুন। তা নাহলে আমি তো বলবো এখন বাংলাদেশের রাজনীতিই নাই, তাহলে কি নীতি আছে? আমি বাংলাদেশে কোনো রাজনীতি নাই, তাহলে কি নীতি আছে? এখন চলছে যাহা কর্তার ইচ্ছায় কর্ম, যখন যেমন ধর্ম। আমার ছোট্ট আপনার কাছেই জানা আছে মজল ভাই, শিওর। যখন কতগুলি তথ্য পড়লো যে এটা মুলতবি করা হয়েছে, এই কাগজপত্র, ইঙ্গিত কি না ইতিবাচক, আমি জানতে চাচ্ছি যে কোর্ট যখন বলছে যে ওনার কাগজপত্র তলব করা হলো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি জানতে চাই এই সময় কি সরকার পক্ষের কেউ এটার প্রতিবাদ করার অধিকার আছে? না 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 না, এটা তো আমি একটু আমার জানার জন্য, এটা তো হচ্ছে অ্যাব ইনিশিও যেটাকে বলে, প্রাথমিক অবস্থায় গিয়ে দরখাস্ত দেওয়া হয়েছে, আপিলের জন্য আবেদন করা হয়েছে, আদালত বসেছেন। আপিলের আবেদনের পরে হয়তো ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস 2 মাস বোধহয় গেছে, যেদিন বসেছেন কি ব্যাপার বলে আপিল করেছে, কি গ্রাউন্ড, কি এই গ্রাউন্ড, তখন তাদের কাছে প্রাইমা ফেসাই আবার বলছি প্রাথমিকভাবে মনে হয়েছে আলোচনা না, আলোচনা হয়তো সেজন্য বললাম যে ওইটা একটু আমার জানার জন্য। এখন পর্যন্ত কি মাহবুব, কি ওনার নাম, ওই যে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব মাহবুব আলম সাহেব এখন পর্যন্ত মঞ্চে আবির্ভূত হন নাই। উনি আবির্ভূত হলে পরে ওনার জবানটা কি, উনি কি মানে মুখ দিয়ে কি বাইর করেন,
সেটার উপরেই আমরা বুঝতে পারবো জি। যে মানে ওই জায়গায় এখন আচ্ছা, আমরা পেছন পৌঁছে থেকে- গেলাম। আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, করলে আপনি বলবেন যে আমি আইনজ্ঞ নই, আমি বলতে পারবো না। একজন নাগরিক হিসাবে আপনার বোধের জায়গা থেকে যে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে যে শাস্তি তাকে দেওয়া হয়েছে, তিনি কারাগারে আছেন 1 বছরের বেশি সময় ধরে, বুঝবার জন্য এবং দর্শকদেরও জানাতে চাই যে এই ধরনের অভিযোগে এই ধরনের যে কর্মটি ঘটেছে তার প্রেক্ষিতে জামিন পাওয়া কি খুবই দূরবর্তী কোনো বিষয়? আমি বরং স্বাভাবিকভাবে আমি যদি- বরং তোমাকে একটা প্রশ্ন করি, বাংলাদেশে এ পর্যন্ত ফাঁসির কতজনকে ছেড়ে দেওয়া হয়েছে? এর সংখ্যা তো বলতে পারবো না, অনেককেই নিশ্চয়। তার মানে অনেক। জি। তাহলে ফাঁসির আসামিকে যদি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, তাহলে কেন- একটি রাষ্ট্রের 3 বারের প্রধানমন্ত্রী, তাকে আমি কেন- আমি তার দল নিয়েও কথা বলতে রাজি না, জি। তার মানে যে সময় উনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন জনগণের ম্যান্ডেট তো ছিল, কিছু না কিছু হলেও ছিল। আর আমরা যারা বা ইলেকশনটাকে মনিটর করি, আমরা কিন্তু একটি মজার জিনিস দেখেছি। আমি প্রায় একটি কথা বলতাম যে আওয়ামী লীগ যখন হারার ফলে যে ভোট পায় সেটি হলো তার সলিড ভোট। বিএনপি যখন হারে, সে যখন যে ভোটটি পায় সেটি হলো তার সলিড ভোট। আমরা এখানে দেখেছি 5 থেকে 7% ডিফারেন্স হারা অবস্থায়। জয়টা কিন্তু অন্য জিনিস। তাহলে 7-8% ডিফারেন্স, তার মানে অলমোস্ট দুটি পার্টির ডেডিকেটেড মেম্বারের সংখ্যা অলমোস্ট কাছাকাছি। তাহলে একটি দেশের দ্বিতীয় অবস্থানে আমি বলতে পারি এই তার ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে, কারণ এর চেয়েও কঠিন কঠিন বিশেষ ব্যবস্থা নেওয়ার তথ্য জনগণের কাছে আছে। যদি এই ঘটনাগুলি না ঘটতো তাহলে বলতাম যে আইন তার সিস্টেম অনুযায়ী চলছে। আমি এই কথা জানতে রাজি না। আর ওই জন্য আমি প্রশ্নটি করেছিলাম যে যখনই কোনো ভালো তথ্য আসে কোর্ট থেকে, তখন কিন্তু আমাদের মাথার মধ্যে কাজ করে নিশ্চয়ই সরকার এখানে সহযোগিতা করেছে বা সরকার কোনো প্রশ্ন করে নাই। যে জন্য মোফাজ্জল ভাইকে আমি শুরুতেই বললাম যে কোর্ট আমাদের ভিতরে এই অবস্থাটি তৈরি হয়ে গেছে। আচ্ছা, স্পষ্টবাদী এবং দুর্মুখ বলে পরিচিত মুবাশির সাহেবের সঙ্গে আমি একটু করমর্দন করতে চাই, যেহেতু তিনি অত্যন্ত স্পষ্টভাবে কথাটা বলেছেন যে যাই থাকুক না কেন, এবং তার একটা রাজনৈতিক বিশ্বাস আছে আমরা সবাই জানি, তবুও তিনি বলতেছেন দ্যাট ইজ দ্য পয়েন্ট, যাই কিছু থাকুক না কেন আপনি জামিনটা দিতে অসুবিধাটা কোথায়। আরেকটা কথা কিন্তু আমি একটু 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 চট করে খুব সংক্ষেপে বলতে চাই। একটা মামলা, আমার ঠিক মনে নেই কোন মামলায় জানি আর কি বলা হয়েছে, তিনি তবিল তসরুফের কথা আনা হয়েছে, তাই নয় কি? কিন্তু তবিল কিন্তু সেখানে তো তসরুফ হয় নাই। ওটার যদি ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যেটাকে বলা হয়, এটার যদি সংজ্ঞাটা এখন আমার ঠিক মনে নেই কোন কোন ধারাটা বিপিসির বাংলাদেশ পেনাল কোডের, সেখানে পরে তসরুফ হতে হবে। কিন্তু আমি একটা অ্যাকাউন্ট থেকে টাকা আরেকটা অ্যাকাউন্টে সরালাম, এটা তো তসরুফ হয় না। আমি এইটুকু সামান্য একটু মন্তব্য করলাম, যার জন্য আমার কাছে আর কি জিনিসটা পরিষ্কার না। হয়তো আপিলের ডিভিশনে যখন এটা মামলাটা একদম চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে, তখন আমি আমার এই প্রশ্নের জবাব পাবো। এখন আমি কিন্তু একটু কনফিউশনের মধ্যে আছি যে এটা কিরকম করে কি জন্য সাজা দেওয়া হলো, এটা আমি মানে ঠিক বুঝতে পারছি না। কারণ এটা তো উনি তো মিসঅ্যাপ্রিভেট করে দেন নাই, উনি তো তসরুফ করেন নাই, এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে নিয়ে গেছেন। বোধ ওই যে এতিমদের ব্যাপারটা কি যে ওটা ওইটাতে বোধ হয়। জি, আপনার কাছে আসবো। আমরা একটু মানে এই বিষয়ে আলোচনা, কিন্তু আমরা আর এই যাওয়া না যাওয়া নিয়ে নয়, গেলে কি হচ্ছে না গেলে কি হচ্ছে এটি নিয়ে আলোচনা করতে চাই। যারা গেলেন তাদের বিএনপির এই মুহূর্তের যে দাবিগুলো, নতুন নির্বাচনের একটি দাবি, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, প্রধানত মামলা মোকদ্দমা প্রত্যাহার ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। আপনার কাছে আমি জানতে চাই যে যে 5 জন গেছেন তারা সংসদে যাওয়ার ফলে তারা যখন কথা বলবেন, যে আওয়াজ তারা তুলবেন, এতে বেগম খালেদা জিয়ার মুক্তি কতটা ত্বরান্বিত হতে পারে এবং নতুন নির্বাচনের জন্য সরকারের উপর কতটা চাপ সৃষ্টি করতে পারবেন? এগুলি তো শুনতে হাসি লাগে যে ওদের কথাতে কি দাম আছে। সরকার কিভাবে অনুভব করে, সরকার যদি মনে করে যে আমার এই অনুভূতি হচ্ছে যে এই করা উচিত, সেটা হবে। এদের 5 জনে 50 জন কথা বললো কি হয়? যেমন বেগম, আপনারা জিজ্ঞেস অনেকেই বারবার বলছেন যে এই যুক্তি তাকে ছাড়বে না, ওই মুখে ছাড়ছে। এখানে প্রশাসনিক ব্যাপার, রাজনৈতিক ব্যাপার,
এখানে মোফাজ্জল করিম ভাইও আমার মানে অ্যাডভার্সারি রাজনীতিতে, মোবাশ্বের সাহেবও আমার অ্যাডভার্সারি। এবং মোবাশ্বের সাহেব শক্ত তার ফলোয়িং আছে, নানান কিছু আছে। জি। আমি মনে করি যে অসুবিধা হবে, তাকে ছাড়লে তার লোকজন ছুটে আসবে। মোফাজ্জল করিম ভাইয়ের পিছনে হয়তো এত লোক নাই, আমি জানি যে কিছু হবে না, এটা নজমুল হুদা সাহেবের মতো সাপোর্ট। তো আমি নজমুল হুদা সাহেবকে নাজমুল হুদা নজমুল হুদাকে না 15 বছর দিয়ে ওনাকে জামিন দিছে না। ওই যে ব্যারিস্টার হ্যাঁ। তার সঙ্গে এই যে আমার তুলনা করছো নাকি? না, বলছি যে আমি এটা হাইপোথেটিক্যাল ইয়ে দিচ্ছি। ধরেন আপনাকে আমি মনে করি যে ঠিক আছে আপনি আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু মানে অত ফলোইং নাই, তা আমি ওইটা বেশি ইয়ে করলাম আচ্ছা, না, মানলাম, ওনাকে মানলাম। লিনিয়েন্টলি মানলাম, নিলাম। কিন্তু মেহরবানি করে তুলনা করো না না কারোর না, সঙ্গে। মোবাশ্বের সাহেবকে কিন্তু আমি ছাড়ছি না, জি। ছাড়বো না এই কারণে আমি মনে করি ওনাকে ছাড়লে অসুবিধা আছে, বহু লোক ওনার পিছনে চলে আসতে পারে। এটা আবার রাজনৈতিক বুদ্ধিমান ইয়ে হবে যে ওকে আটকে রাখো। কেমনে আটকাবেন, কি আটকাবেন, কারণ আমি ভয় পাই যে ছাড়লে অসুবিধা। তখন আমি ওনার সাথে নেগোশিয়েট করব যে তোমাকে আমি ছাড়তে পারি এক শর্তে, যে ছাড়ার পরই প্লেনে উঠে তুমি বাইরে চলে যাবা, যাতে কোনো লোকজন তোমার ওখানে পৌঁছতে না পারে, বা পৌঁছলো আমি যাতে না দেখি। তোমার ছেলের মতো যার মতই হোক, আরে তো আচ্ছা, যাই হোক, আমরা তো সুতরাং আপনি যে আচ্ছা এবার আসেন, আপনি যে ওরা কথা বললে পার্লামেন্টে কি হবে, ওরা কথা বললে পার্লামেন্টে রেকর্ডেড হবে, পার্লামেন্টে এগুলি ইয়ে হবে, এর বেশি কিছু এর হবে বেশি কিছু হবে না। আর আরেকটা এরা প্রশ্ন। গগন বিদারী কোনো স্লোগান ওইভাবে তুলতে পারবে না। জি, আচ্ছা, বিএনপি তো সম্ভবত সংসদে হুইপ পাবে না, হয়তো একটি পার্লামেন্টারি গ্রুপ হতে পারে, কারণ আপনি তো জানেন যে একটি সদস্য সংখ্যা। না কতজন জি লাগে? জি। হ্যাঁ। তা পার্লামেন্টারি গ্রুপ যদি হয়, সংসদে থাকে, তারা কি দলের সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে কিনা? কোন দলে? বিএনপির বিএনপির দলের সিদ্ধান্ত এখানে কি করে ওই যে কি যেটি আসবে? বলা হলো যে মানে থাকে না কিছু কমন ইন্টারেস্টের জায়গায়, সেই জায়গায় যদি তারা দলের সিদ্ধান্ত একরকম, তারা যদি ভোট তারা দেয়, বিপক্ষে ভোট দিবে কেন? পারবে কিনা? কেন যদি দিবে? পক্ষে বা বিপক্ষে ভোট দিলে 70 ধারা কি প্রযোজ্য হবে? না না, সত্যের দ্বারা হলো হুইপ ইয়ে হইতো, সত্যের দ্বারা সম্পর্কে হুইপ না থাকলে তো সেটি হবে না। না, এটা তো হুইপ, সত্যের ধারাটা ভুল বুঝে অনেকে। সত্যের ধারাতে তার যে প্রস্তাবটা আসবে জি। সেটা বিএনপির প্রস্তাব ধরেন আসলো, জি। তারপর হুইপ দিয়ে হতে হবে, মানে সরকারের দলে বুঝাইতে সুবিধা। বিএনপি তো এখন গ্রুপ নাই, কোনো ইয়ে নাই, ওই পার্লামেন্টারি গ্রুপ হিসাবে এটা যদি সরকারি দলেরও হয়, যে কোনো ভোটে এটা আপনি বিপক্ষে দিলে একেবারে হবে না, সংক্ষেপে যদি প্রশ্নটা আমি করি। হুইপ দিয়ে হইতে হবে। যেমন জি। বাজেট, জি, জি। বাজেটেরটা হলে যে আপনি বিপক্ষে দিলে আপনার ইয়ে যাবে। জি। তারপরে এরকম ইয়ে সময় হুইপ যখন বলে দিবে যে না এটা যে তুমি বিপক্ষে দিতে পারবে না তখন, কিন্তু যদি বলে যে না এটা কিছু না, এটা দুধে ভাতের একটা ভোট হইতেছে, তুমি তোমার মতো দাও, তখন কিছু হবে না। আচ্ছা, আরেকটু ছোট্ট করে বলেন যে পার্লামেন্টারি গ্রুপের উপরে মূল দলের কতটা প্রভাব থাকবে? পার্লামেন্ট নরমালি তো কন্ট্রোল করে, নরমালি তো মানে পার্লামেন্ট এখনকার যে পরিস্থিতি তাতে কতটা থাকবে বলে মনে করেন? খোদা জানে ওদের কোনো কন্ট্রোল করার মতো তাদের ইচ্ছা আছে কিনা। থাকলেও কি এগুলি বিএনপির জিনিস তো রহস্যময়, আপনি চট করে ধরতে পারবেন না। বড় এটাকে সুন্দর শব্দ ব্যবহার করছেন। কিছু সময় দিতে হবে। হুটহাট জি। ওই যে করা যাবে না। হুটহাট সিদ্ধান্ত আমি দিতে পারবো না এই ক্ষেত্রে। ওয়েট অ্যান্ড সি। ওয়েট অ্যান্ড সি। আপনার কাছে জানতে চাই, এই যে সংসদে যাওয়ার মাধ্যমে কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার ইমেজ নষ্ট করা হলো, যে গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের বা নতুন নির্বাচনের মানে যে দাবি, এটি আদায় করবার জন্য তাদের যে প্রতিশ্রুতি প্রত্যাশা তারা যেটি ব্যক্ত করছেন, এইটির সম্ভাবনা বিনষ্ট হয়েছে অনেকে মনে করছেন। আপনি কি মনে করেন? আমি মনে করি যে যে সম্ভাবনা এখন আছে, সেই সম্ভাবনা যে কোনোভাবে তাদের সংসদে যাওয়ার কারণে বিনষ্ট হলো বা দুর্বল হলো, ক্ষতিগ্রস্ত হলো, সেটা আমার মনে হয় না। যে সম্ভাবনা আছে সেটা আছেই, সেটা যে যতটুকু সম্ভাবনা কথা আপনি বলেন না কেন, তারা যাওয়াতে সেটা কিন্তু আরেকটু শক্ত হবে। কারণ ওই যে আপনি বললেন সংসদে তারা কথা বলবে, জি। রেকর্ডেড হবে। আপনার যেদিন যোগদান করলেন সেদিনই তারা কথা বললেন। জি। তো এই বিষয়গুলো তো শুধু দেশে নয়, সারা পৃথিবীতেই সেই বিষয়গুলো সম্প্রচারিত হচ্ছে, অন্তত সারা দুনিয়াতে বাংলা ভাষা রেকর্ড বইও থেকে যাচ্ছে, তারা তো টেলিভিশনে দেখছো। জি। অতএব এই জায়গায় আমি মনে করি যে আপনার বিএনপির জন্য এটা একটা ইতিবাচক সিদ্ধান্তই হয়েছে, দিক থেকে কোনো সন্দেহ নাই। বাইরে তাদের আন্দোলন সংগ্রাম, যে কথাটা তারা বারবার বলছে, সেই আন্দোলন সংগ্রাম তো এই কারণে তারা ভেতরে গেছে বলে তো সেটা দুর্বল হওয়ার কোনো সুযোগ নাই, তারা সেটা চালিয়ে যাবেন।
কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে, আমরা তো দীর্ঘক্ষণ আলোচনা করলাম, জি। এমন বিষয় নিয়ে আলোচনা করলাম যেটার আসলে খুব বেশি আলোচনা করার কোনো জায়গাও নাই, কারণ কিন্তু বিএনপির কোনো প্রতিনিধি সেভাবে নেই। নেই। জি। থাকলে ঝগড়া হতো, কোনো লাভ হতো না। থাকলে হয়তো ঝগড়া হতো, কিন্তু ভিতরের কি কারণে তারা করলেন, ওই যে কৌশলের কথা বললেন, বারবার আমরা বলছি যে কথাটা, কি কৌশল সেখানে আছে, এই বিষয়গুলো তো অজ্ঞাত, আমরা বুঝতে পারছি না। অতএব আমার মনে হয় যে যে সিদ্ধান্ত হয়েছে বিএনপির পক্ষ থেকে, যেইভাবেই হোক, যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির জন্য ইতিবাচক এবং দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক। জি, আমরা এই আলোচনাটি এখানেই শেষ করি, কারণ এটি নিয়ে নিশ্চয়ই আরও অনেক দিন হয়তো আলোচনা করতে হবে আমাদের বিদ্যমান বাস্তবতায় যেটি আমরা বুঝছি। মহসের ভাই, আপনার কাছে আসতে চাই যে আমরা শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী নিয়ে একটু কথা বলতে চাই। সূচনাতে যেটুকু আমি বলেছিলাম আপনারাও জানেন সবই। সরকারের তরফ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, জনগণের সচেতনতার বিষয় রয়েছে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বেও বেশ সুনাম করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা বেশ অসহায় হয়ে পড়ি। এক্ষেত্রে আমাদের প্রস্তুতি, মানসিকতা, যেহেতু আমরা জানি যে আমরা ভূমিকম্প কখন হবে আমরা জানি না, কিন্তু আমরা এটি বুঝতে পারছি যে আজকে শুক্রবার সন্ধ্যা নাগাদ এটি হতে পারে, আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে। কিন্তু একটি মজার বিষয় বলি, এই যে বলা হচ্ছে, গণমাধ্যমে এসছে, ফণীর আঘাতের আগেই মহাবিপদে পড়েছে আমাদের আবহাওয়া অধিদপ্তর। অনেক মানুষ একসঙ্গে তাদের ওয়েবসাইটে ঢুকতে চেয়েছে বলে এটি হ্যাং করেছে, ইন্টারনেট মানে অচল হয়ে গেছে, বিটিসিএল এর যে ইন্টারনেট কানেকশন, সব মিলিয়ে একটা অনেক জনগণও কিন্তু তথ্য ঠিকভাবে পাচ্ছে না, যদিও গণমাধ্যম বেশ ভাইব্রেন্ট, তারা তথ্যগুলো সরবরাহ তথ্য করছে। পাওয়া যাচ্ছে, কারণ ঢাকায় বসে থেকে সারা বিশ্বের টেলিভিশন এখন দেখানো সম্ভব। জি। এবং আমি আজকে সারাদিন বাসায় বসে বসে জি। বিবিসি, আল জাজিরা ইত্যাদি ইত্যাদি, তাদের প্রথম নিউজটি কিন্তু এই স্যাটেলাইট ইমেজ। জি। এবং কি শুধু তাই না, কয়েকটি টেলিভিশনে দেখলাম যে এই ঘূর্ণিঝড় তৈরি হয় কিভাবে, জি। সেটি ডিটেল দেখানো হলো, একেবারে সায়েন্টিফিক জি, জি। সায়েন্স অফ ক্রিয়েশন অফ এ টর্নেডো অ্যান্ড এটা দেখানো হলো। এগুলি তো পাওয়া যাচ্ছে। প্রশ্নটি একটু আমি অন্যভাবে নেই। পৃথিবীতে এখনো দুর্যোগ মানুষ কিন্তু থামাতে পারে না, যেরকম ভূমিকম্প, সাইক্লোন, জি। এগুলি থামানোর কোনো অস্ত্র বা কোনো সিস্টেম এখনো হয় নাই। কিন্তু এর দ্বারা যে ক্ষতি হয়, সেই ক্ষতিকে মিনিমাইজ করা সম্ভব। জি। এবং বাংলাদেশ এই একটি ক্ষেত্রে কিন্তু সারা বিশ্বে পরিচিত। এবং আমার সৌভাগ্য হয়েছে যে বাংলাদেশের এই টাইডাল ওয়েভের উপরে আমাকে জাপানে যে বক্তৃতা দিতে হয়েছে, ওদের ওখানে যখন হাইটাইড হওয়ার পরে, সুনামির পরে যে দুর্ঘটনাগুলি ঘটেছিল। আর আমি ধরেন প্রায় 15-20 বছর সাইক্লোন শেল্টার নিয়ে কাজ করেছি বিভিন্ন রিমোট এলাকায়। এগুলি অনেকগুলি তথ্য মানুষ জানে না, যে আমরা সাইক্লোন শেল্টার বানিয়ে ফেলি, কিন্তু সাইক্লোন শেল্টারের মেনটেনেন্স করা হয় না। অর্থাৎ যে সময় এখানে যাওয়ার কথা, জি। আমরা যেগুলি বিদেশিদের ফাইন্যান্সে যেগুলি করেছি, আমরা সেগুলিকে স্কুল হিসাবে তৈরি করেছি, যাতে এটা মেনটেনেন্সের মধ্যে থাকে। আর ফিল্ডে আলোচনা করতে যে আমার একেবারে ব্যক্তিগত অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়েছে। মানুষ কিছুতেই সাইক্লোন শেল্টারে যাবে না, এই গ্রুপ অফ পিপল, জি, যেতে চায়। তাদের প্রথম কথা হলো যে আমার বাঁচা না বাঁচা নির্ভর করে আমার দুটি গরুর উপর। জি। আমি যদি গরুর কে শেল্টার আপনি না দিতে পারেন, আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমার বাঁচার চেয়ে মরাটাই একদম এইভাবে আমাদের সাথে কথা বলেছে। যে কারণে আমরা পরবর্তীতে সাইক্লোন শেল্টারের জন্য যেটা বোধহয় মুজিব টিলা নাকি একটি শব্দ ব্যবহার করা, কিল্লা, সেখানে হলো এই গরু ছাগল রাখার জন্য উঁচু স্থান করা হয়েছে। সেটাকে আবার আমরা করার সময় ড্রিঙ্কিং ওয়াটার যাতে পুকুর বানানো যায়, পুকুরের মাটিটি উঁচা করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যে জিনিসটি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে সাইক্লোন হওয়ার আগে দেখা যাচ্ছে যে এগুলির দরজা খোলা হচ্ছে, সারা বছর হয়তো ব্যবহৃত হচ্ছে না। নাম্বার অফ সাইক্লোন শেল্টার ট্রিমেন্ডাসলি কম, এবং জোন ভাগ করে এবং পপুলেশনের সাথে রিলেট করে আমার মনে হয় এই জায়গাতে আমাদের এখন অগ্রগতি করা উচিত। আমাদের টার্গেটটাই থাকবে যে সাইক্লোন আসবে, আর্থকোয়েক হবে, গরু ছাগলের সংখ্যা বাড়বে, তাদেরকে রক্ষা করার ব্যাপারে ক্ষতিটাকে প্রচন্ড ভাবে কমিয়ে নিয়ে আসা। এবং এই ব্যাপারে বাংলাদেশের ভলান্টিয়ার্সরা এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স। জি জি।
আপনার মন্তব্য আচ্ছা। শুনতে চাই, এটা ছোট ছোট করে শুনে হ্যাঁ, শেষ আমি করবো ছোট আর কি। ছোট জি, করে বলছি, এই যে সাইক্লোনটা যেটা আল্লাহ না করুক যেন আঘাত না করে জি। বা করলেও যেন দুর্বল হয়, এটার নাম হচ্ছে ফনি। ফণি, সাপের ফোনা। সাপের ফনা তো ফনি মানে হচ্ছে গিয়ে সাপ। জি। কেমন আশ্চর্য, জানি না কে বা কারা এটার নাম না, ওই বাংলাদেশ। সাতটা কান্ট্রি মিলে বাংলাদেশ থেকে 8টা নামটি country থাকে, তার ভিতরে কান্ট্রি বাংলাদেশ। মিলে তাদের এবার এলাকার বাংলাদেশ থেকে এবার বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে হয়েছে বাংলাদেশের নাম। নামটা জি, গেছে, এই তো? জি। আচ্ছা, ফনির ছোবল যেটা, ওরে বাপরে বাপ, জি। শুনলে এবং পরে এর গা আয়তন শিউরে। বাংলাদেশের আয়তনের চেয়ে বেশি, ওরে সর্বনাশ। তো যাই হোক, 1000 কিলোমিটার রেডিয়াস। হ্যাঁ, তা আমাদের যে প্রস্তুতি যেটা জি। আজকে, এটা অতীতেও দেখা গেছে, জি। মানে বেশি খুব দূরের অতীতের কথা বলছি না, নিকট অতীতে আর কি, খারাপ নয়, এবং এগুলো প্রশংসিত হয়েছে, সারা বিশ্বে জি। এটা প্রশংসিত বটে। এবারও আমি বলবো সরকারের তরফ থেকে বারবার যেরকমভাবে জানানো হচ্ছে, জি। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, জি। প্রস্তুতিতে আমার মনে হয় ঠিকই আছে স্থানীয় প্রশাসনিতে। আমি খালি ছোট্ট একটু অ্যাড করতে চাই একটা জিনিস, যে আমাদের ভলান্টিয়াররা কাজ করছে, আমাদের জেলা প্রশাসন কাজ করতেছে, আমাদের অন্যান্য যে সমস্ত ইয়ে আছে, সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করছে। করা হয়েছে, তবে- সেনাবাহিনী সতর্ক রয়েছে। তবে মৌলিক দায়িত্বটা আমার মতে আর কি এগুলাতে থাকা উচিত, একদম স্পটে জি। যে ইউনিয়ন পরিষদটা আছে, জি। স্পটে যে জনগণের ওয়ার্ডটা আছে, জনগণের প্রতিনিধি যারা আছে, তাদের উপরে মৌলিক দায়িত্ব দেয়, মানে অর্থাৎ স্থানীয় সরকারে যারা হ্যাঁ, আছে। জি। কারণ ম্যাজিস্ট্রেট সাহেব যদি বলে একজন লোককে গিয়ে চলো শেল্টারে যেতে হবে, সে যান, আপনি যান স্যার, এইখানে ঠিকই বলেছেন। কিন্তু তার এলাকার মেম্বার যদি বলে, জি। বা ইয়ে যদি বলে চাচা না গেলে পরে অসুবিধা আছে, চলেন। চলেন। তো এই জন্য এদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আর আরেকটা কথা কি, এই সমস্ত ব্যাপারে, মানে যে কোনো দুর্যোগের ব্যাপারে জি। একদম ওয়ার ফুটিং এ কাজ করতে হবে। ওয়ার ফুটিং এ যখন কাজ করা হয়, তখন একেবারে কোনো দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এখানে যেন কোনো রকমের পলিটিক্স বা পলিটিক্সের মধ্যে যেন কোনো রাজনীতি না ঢুকে, বা রাজনীতির মধ্যে যেন কোনো পলিটিক্স না ঢোকে। জি, আপনার মন্তব্য শুনতে চাই, কি বলবেন? না, আমার মনে হয় যে যে প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যেভাবে প্রস্তুতি নিচ্ছেন, এটা আমাদের দুর্যোগ মোকাবেলায় একটা বড় ধরনের সক্ষমতা বাড়িয়েছে। এই যে জি। আপনার এই আলোচনায় বসেই আমি কিন্তু মেসেজ পাচ্ছি, জি। টেলিযোগাযোগ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মেসেজ আসছে। তো এইগুলো সাধারণ মানুষের মাঝে যে সচেতনতা সৃষ্টি করে, এটাই কিন্তু সক্ষমতা বাড়ায়। তবে মহেশ্বর ভাই যে কথাগুলো বললেন, যে আমাদের যে অবকাঠামোগত যে সীমাবদ্ধতাগুলো আছে, সেগুলো আরও দ্রুত আমাদের বাড়ানোর দরকার আছে। আমি কয়েকদিন মানে এই যে আপনার ঘূর্ণিঝড় ইয়েটা শুরু হওয়ার প্রাককালে সময়ই আমি নিম্নচাপ যখন শুরু হলো, তখনই দুই একজন জেলা প্রশাসক উপকূলীয় অঞ্চলের, ওনাদের সঙ্গে কথা হয়েছে, জেলা প্রশাসনের যারা আছে তাদের সঙ্গে কথা হয়েছে। আমি দেখেছি বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এই প্রস্তুতি চলছে। এটা সরকারের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সক্ষমতা, আমি মনে করি যে এখন যে অবস্থায় এসেছে, এটা প্রশংসার দাবিদার, এবং আমার মনে হয় এটাকে ধরে রাখতে হবে। একেবারে ছোট করে দেখেন, আমি এই টর্নেডো বা জলোচ্ছ্বাস এটা একেবারে নিজে ফেস করেছি 1958 সনে। 1958 সনে মার্শাল ল যখন হয়, তার পরেই কিন্তু একটা বড় সাইক্লোন হয়েছিল, এবং সেইখানে নোয়াখালীতে আমাদের ঘরবাড়ি তো এফেক্টেড হয়েছে, ভাঙা হয়েছে। চরের দিকে, যেটা চর, এখন তো সেখানে অনেক সুবর্ণচর হয়েছে, অনেক হয়েছে, এগুলি তখন উঠতি চর, এখানে অনেক লোক মারা গেছে, আমাদের বর্গাদার এরাও মারা গেছে। সেই পরিস্থিতি বদলে গেছে। এখনকার ফনির জন্য কি বলবেন? 70-তে এসেও জি একই রকম হয়েছে। তারপর আমি 70-তে ভোলাতে ইয়ে করেছি। আস্তে আস্তে কিন্তু আমাদের সক্ষমতা বা আমরা কেয়ারফুল হয়েছি। তারপরে প্রথমে সাইক্লোন শেল্টার রয়েছে, পরে আমারও খেয়াল আছে, আমি যখন প্রাইমারি এডুকেশন সেক্রেটারি, স্কুল ক্যাম্প সাইক্লোন শেল্টার, যেটা মোবাশ্বের সাহেব বললেন, সেগুলি হয়েছে। এবং ধীরে ধীরে কিন্তু আমাদের প্রস্তুতি বাড়ছে, এবং ক্ষয়ক্ষতি সাইক্লোনের কারণে যেটা এটা কমে আসে। এটা আমার খেয়াল আছে 90s-এর শেষ দিকে একটা বড় এরকম সাইক্লোন হয়, উড়িষ্যাতে বহু লোক মারা গেছে। আমি তখন লন্ডনে একটা ইয়েতে গেছিলাম, আমাদের এখানে তেমন কিছু হয় না। তখন ওদের যে বর্ণনাগুলি আমি দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে 1958-এর অবস্থা উড়িষ্যাতে রয়েছে। আমাদের দেশে কিন্তু এখন সেরকম হয় না।
প্রস্তুতি সাদাতটা কি 58 না 60? না 61 এ 60 তে হয়েছে 61 এ 61 61 এ বিশেষ করে 58 এ বোধহয় না। 58 এ সবচেয়ে বড় ইয়ে হয়েছে 58 এর অক্টোবর মাসে স্থানীয়ভাবে তাহলে ওটা ওই যে নোয়াখালী আর চিটাগং এই দুই জায়গায় শুধু। তো আমার মনে হয় যে যথেষ্ট প্রস্তুতি আছে, আল্লাহ না করুক কোনো রকম বড় ক্ষতি আমাদের হবে না, সম্পদের ক্ষতি মূল হতে পারে। আঘাতটি তো আসলে উড়িষ্যা এবং আর পশ্চিমবঙ্গ আমাদের এখানে হলো সম্পদের ক্ষতি হবে, কিন্তু আমি মনে করি মানুষের জীবনের ক্ষতি খুব একটা বড় হবে না। মানুষের আগেই এখন সেটি যেন না হয় shelter-এ সেটিও চলে আমরা যাবে। প্রত্যাশা করি। আপনাদের চারজনকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য। সুপ্রিয় দর্শক, শেষ করবার আগে দু একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। প্রথমে দুটো তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় ফণীর কারণে শনিবারে যে এইচএসসি এবং সমমানের যে পরীক্ষা হওয়ার কথা ছিল এটি সরকারিভাবে পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 14 মে। ইতিমধ্যে অনেকেই জেনেছেন, তারপর আমরা আমাদের অনুষ্ঠান থেকে জানাচ্ছি। তবে আজকে মানে শুক্রবার 3 মে 40তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হবার কথা ছিল, এটি কিন্তু অনুষ্ঠিত হবে। আমাদের আবহাওয়া অধিদপ্তর যেভাবে জানিয়েছে তার প্রেক্ষিতে কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে আমরা বিদায় নেব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতিবেগ এবং পথ যদি ঠিক থাকে তবে ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে আমাদের খুলনা, সাতক্ষীরা এবং মোংলায় আঘাত করবে শনিবার সকালে। আবার আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যায় এটি যশোর হয়ে দিনাজপুর পর্যন্ত প্রবাহিত হবে। ঘূর্ণিঝড় ফণী ভারী বর্ষণ সহ ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার কিংবা এর চেয়েও বেশি বেগে বয়ে যেতে পারে। এ সময় আতঙ্কগ্রস্ত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা বা বিপদ এড়ানো সহজ হবে। ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধস ঘটতে পারে। তাৎক্ষণিক বিপদ মোকাবিলায় ফার্স্ট এইড বক্স হাতের কাছে রাখুন। এছাড়া টর্চ লাইট, দেয়াশালাই সহ মোমবাতি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা আগেভাগেই করে রাখুন। দীর্ঘ সময় বিদ্যুৎ নাও থাকতে পারে, তাই যোগাযোগের জন্য মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখুন। জরুরি সেবা ও প্রয়োজনীয় ফোন নাম্বারগুলো হাতের কাছে রাখুন। বাড়ির আশেপাশে বড় গাছের শুকিয়ে যাওয়া ডাল থাকলে আগেভাগেই তা কেটে ফেলুন। প্রবল ঝড়ে উড়ে যেতে পারে এমন বস্তু খোলা জায়গা থেকে সরিয়ে ফেলুন, যেমন আলগা হয়ে যাওয়া টিন, ইট, ময়লার বাক্স, সাইনবোর্ড ইত্যাদি। দমকা হাওয়ায় এসব উড়ে গিয়ে বড় কোনো বিপদ যেন না ঘটে। বাড়িতে মেরামতের কোনো প্রয়োজন হলে আগেই তা করিয়ে নিন। হাতের সামনে কাঠের বোর্ড রাখুন। কাঠ বিদ্যুৎ অপরিবাহী, যাতে কোনো ধরনের বিদ্যুৎ সংক্রান্ত জটিলতায় পড়তে না হয়। ঝড়ের সময় বাড়ির এমন এক জায়গা বেছে নিন যেখানে নির্ভয়ে থাকতে পারবেন। কাচের জানালা থাকলে বাড়িতে সে বিষয়ে সতর্ক থাকুন। বাড়ির মিটার বোর্ডে সব তার ঠিকঠাক আছে কিনা আগেই দেখে নিন। সব মিলিয়ে পরিস্থিতির উপর নজর রাখুন। আমাদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো ধরনের গুজবে কেউ কান দেবেন না, এটি আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের প্রতি একান্ত অনুরোধ। সবাই জাস্ট আমাদের অনুষ্ঠান তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে আরেকটা আমি আবেদন, একটা নিবেদন রাখতে চাই। আজকে জুম্মাবার, জি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যেন দোয়া হয় আর কি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই থেকে। জি, সবাই সচেতন হই, আমরা আমাদের ক্ষয়ক্ষতি যেন না হয় আমরা সেটি প্রত্যাশা করি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে 4 জন অতিথি ছিলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ফণী যেন আমাদের কোনো ধরনের ক্ষতি করতে না পারে, আমাদের জানমালের হেফাজত হয়, এটি পরম করুণাময়ের কাছে প্রত্যাশা করে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।